আমরা আজকে পড়তে যাচ্ছি পদার্থ প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও বিকর্ষ এর থেকে বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় একদম সমস্ত বোর্ড পরীক্ষায় এখন পর্যন্ত যে এমসিকিউগুলো আসছে তার ব্যাখ্যা সহ সমাধান। এবং আমরা আশা রাখতেছি এর বাইরে এইচএসসি পরীক্ষায় কোনো কিছু আসার সম্ভাবনা নাই। আমি শিওর যে এখানে একদম 100% কমন পড়বে। সো সবাই প্লিজ একটু মনোযোগ সহকারে পুরো অংশটা দেখো। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে পার্কিং কক্ষপথ কোনটি। তো তার আগে চলো এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমরা পার্কিং কক্ষপথ কাকে বলে এটা একটু শিখে আসি। পার্কিং কক্ষপথের ডেফিনেশনে বলা হয় যে ভূস্থির উপগ্রহের যে কক্ষপথ তারই বলা হয় পার্কিং কক্ষপথ। তার আগে চলো আমরা একটু আবার ভূস্থির উপগ্রহ কাকে বলে এটা শিখে আসি। বলা হয় যে উপগ্রহের পর্যায়কাল পৃথিবীর পর্যায়কালের সমান মানে 24 ঘন্টা, ওই উপগ্রহগুলারই বলা হয় ভূস্থির উপগ্রহ। আবার বলতেছি যে উপগ্রহগুলার পর্যায়কাল পৃথিবী মানে 24 ঘন্টা এর সমান তাদেরকে বলা হয় ভূস্থির উপগ্রহ। আর এই ভূস্থির উপগ্রহগুলার কক্ষপথই বলা হয় পার্কিং কক্ষপথ। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস শিখলাম, ভূস্থির উপগ্রহ কাকে বলে এবং পার্কিং কক্ষপথ কাকে বলে। এটা কিন্তু 1 মার্কের যে প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে পার্কিং কক্ষপথ কাকে বলে। তাহলে আমরা কি লিখবো? ভূস্থির উপগ্রহগুলার কক্ষপথগুলারই বলা হয় পার্কিং কক্ষপথ। তাহলে আনসার হবে সি। আশা করি এতটুকু সবাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের 1/3 হবে। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বা নিচের দিকে যেদিকেই যাই না কেন অবশ্যই অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কতটুকু গভীরে গেলে ওই জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান হবে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মানের 1/3। তাহলে আমরা জানতাম যে গভীরতায় অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে জি ইনটু 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। আমরা যেহেতু 1/3 বলছে তাহলে সহজ কথায় জি প্রাইমের জায়গায় লিখতে পারবো জি ডিভাইডেড বাই 3 ইনটু 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। যারা এই কথাটা বুঝছো না তারা আবার একটু শোনো প্লিজ। এখানে স্পষ্টতই বলে দেওয়া আছে আমরা চাচ্ছি এতটুকু গভীরতায় যাওয়ার জন্য যেখানে জি প্রাইমটা হবে পৃথিবীর পৃষ্ঠের যে অভিকর্ষজ ত্বরণ তার 3 ভাগের 1 ভাগ। এখন জি আর জি যদি ক্যান্সেল করে দেই তাহলে 1/3 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। আমরা যদি 1/3 এর ওই পাশে নেই এবং এইচ বাই আর এর এই পাশে আনি তাহলে এইচ বাই আর সমান লিখতে পারবো 1 মাইনাস 1/3। তাহলে এখানে আমরা আবার লিখতে পারবো সুতরাং এইচ বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে 3 যদি লসাগু যায় 3 মাইনাস 1, তাহলে শুধু এইচ সমান লিখতে পারবো আর উপরে নিলে 2r ডিভাইডেড বাই 3। তাহলে আমাদের আনসারটা আসবে 2r ডিভাইডেড বাই 3। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখান থেকে সবাই একটু এইচ গভীরতা অভিকর্ষজ ত্বরণের যে ইকুয়েশন এটা একটু মুখস্থ রেখো প্লিজ। আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই, 3 নম্বর প্রশ্নে বলা আছে 1 কেজি ভরের দুইটি বস্তুকে পরস্পর হতে 1 মিটার দূরে স্থাপন করলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তার মান কত। আমি একটু আবার রিপিট করতেছি, 1 কেজি ভরের দুইটা বস্তু কতটুকু দূরে? 1 মিটার দূরে। তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে ওই বলের মানটা কত এটা বের করতে হবে। তো আমরা এরকম একটা ইকুয়েশন জানতাম যে এফ যদি বের করতে বলা হয় এফ ইকুয়াল হচ্ছে জি ইনটু m1 ইনটু m2 ডিভাইড বাই হচ্ছে ডি স্কয়ার। তাহলে এখানে m1 এর মানও 1, m2 এর মানও 1, d এর মানও 1 স্কয়ার। তো আলটিমেটলি এই জায়গাটা লেখার কোনোই দরকার নাই, 1/1 সব মিলে তো 1ই। তাহলে দাঁড়াইলো f ইজ ইকুয়াল টু জি, যেখানে g এর মান হচ্ছে 6.67 ইনটু 10 ইনভার্স 11 নিউটন। আই হোপ এতটুকু সবাই বুঝতে পারতেছো। তাহলে আনসার আসবে 6.67 ইনটু 10 ইনভার্স 11 নিউটন। এখানে যে অংশটা ঝামেলা পাতে পারে প্রত্যেকটা জায়গায় আসলে 6.67 ইনটু 10 ইনভার্স 11 এখানে আরেকটা অপশনে আছে, কিন্তু আমাদের যেহেতু শেষ পর্যন্ত যে বল দ্বারা বলতেছে তাহলে তার ইউনিটটা অবশ্যই নিউটন হওয়া উচিত। তাহলে যদিও সি নাম্বারে 6.67 আছে কিন্তু আমাদের অপশন হওয়া উচিত অবশ্যই, আর বলতেছি আমাদের অপশন হওয়া উচিত অবশ্যই নিউটন। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্নে যাই, পরবর্তী প্রশ্নে বলা আছে অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন ঘটে, মানে আমাদের এই যে স্মল জি তার পরিবর্তন ঘটে কি কারণে এটা জানতে যাচ্ছে। তো প্রথম অপশনে বলা আছে উচ্চতার জন্য। হ্যাঁ অবশ্যই উচ্চতার জন্য চেঞ্জ হয়। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ আর একটা হচ্ছে নিজ অক্ষে ঘূর্ণনের জন্য। আসলে এখানে আমরা যেটা বলতাম যে পৃথিবীর আহ্নিক গতি যেটা মানে তার নিজ অক্ষে ঘূর্ণনের জন্য অবশ্যই একটা চেঞ্জ হয়, কিন্তু তাহলে দাঁড়ালো যে সরি পৃথিবীর কক্ষপথ না পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের জন্য জি পরিবর্তন হয়। তাহলে আনসার আসবে 1 এবং 3। তাহলে 1 এবং 3 মানে হচ্ছে 2 নাম্বারটা। যারা বুঝছো না তারা আবার একটু শুনো। স্মল জি পরিবর্তন হয় আমাদের বইয়ে স্পষ্টত লেখা আছে 3টা কারণে, উপরে উঠলে, নিচে নামলে, আর এটা হচ্ছে তার নিজ কক্ষপথে যেটা বলা হয় আহ্নিক গতি, এই আহ্নিক গতির জন্য। তাহলে আহ্নিক গতির কনসেপ্টটা কি ছিল যে এই যে ও ঘুরতেছে নিজ অক্ষের উপর, এই যে নিজ অক্ষের উপর ঘূর্ণনের জন্য চেঞ্জ হয়। আর পৃথিবীর যে কক্ষপথ পৃথিবীর কক্ষপথে ঘূর্ণনের জন্য আসলে চেঞ্জ হয় না, পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের জন্য স্মল জিটা চেঞ্জ হয়। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন
আর এবং 4R ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত কত হবে? পর্যায়কালের অনুপাত জানতে চাচ্ছে, আর কক্ষপথের ব্যাসার্ধের দেয়া আছে আর এবং 4R। আমরা এরকম একটা সূত্র জানতাম যে কেপলারের যে তৃতীয় সূত্র, পর্যায়কালের সূত্র যেটা বলা হয়, এই সূত্র অনুযায়ী আমরা জানতাম যে পর্যায়কালের বর্গ মানে টি স্কোয়ার, যেটা এটা হচ্ছে তার কক্ষপথের যে অর্ধপরাক্ষ তার ঘনফলের সমানুপাতিক। তাহলে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। তাহলে আমরা একটা ইকুয়েশন লিখতে পারবো, T1/T2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে R1 ডিভাইডেড বাই R2 আসবে হোল কিউব। আমরা যদি এখানে মানগুলো বসাই যাই, তার অনুপাত জানতে যাচ্ছে, তাহলে আমরা লিখলাম এখানে T1/T2 হোল স্কোয়ার, এদিকে R1 এর জায়গায় তারা লিখতে বলতেছে R, এটা হচ্ছে 4R দিয়ে যদি হোল কিউব করতে যাই তাহলে এটা কাটলে পরে তাহলে শুধু T1 ডিভাইডেড বাই T2 সমান লিখতে পারবো 1/4 হোল কিউব সাথে একটা রুট ওভার। তাহলে দাঁড়াইলো আমরা যদি 4 যদি কিউব করতে যাই তাহলে আনসার আসবে 1/16, আবার 16 যখন 4 দ্বারা গুণ করবো 4 16 হচ্ছে 64, সাথে আবার যদি রোড করতে হয় তাহলে আসবে 1/8, তার মানে দাঁড়াইলো 1:8। তাহলে আনসার আসবে 1:8, ডি নাম্বার। তাহলে আবার বলতেছি, আমাদের হিসাব অনুযায়ী যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে আর এবং 4R, বের করতে বলতেছে পর্যায়কালের অনুপাত। আমাদের তৃতীয় সূত্র অনুযায়ী পর্যায়কালের যে বর্গ মানে টি স্কোয়ার, এটা হচ্ছে কক্ষপথের যে অর্ধপরাক্ষ মানে আর তার ঘনফলের সমানুপাতিক। এখান থেকে পাই গেছি। আর T1 এবং T2 মান আসবে, T1 এবং T2 রেশিও আসবে 1:8। এবং 6 নম্বর প্রশ্নে বলা আছে কেপলারের সূত্র অনুসারে মাত্র যেটা লিখছি, কি জানতাম? কেপলারের তৃতীয় সূত্র টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এই যে এটা হচ্ছে আনসার। এটা অনেকবার আসছে, তো একটু মনে রাখো প্লিজ। আমাদের 7 নম্বর প্রশ্নে বলা আছে জি এর মাত্রা কোনটি? আসলে এগুলো একটু মুখস্থ রাখা একটু টাফ, তো আমি একটু প্রসিডিউরটা শিখাই দিচ্ছি যে কিভাবে তোমরা যদি ভুলেও যাও তাহলে কিভাবে এগুলো বের করা যায়। আমরা জানতাম যে F ইজিক্যাল টু যে ইকুয়েশনটা হয়, F ইজিক্যাল হচ্ছে জি ইন্টু M1 ইন্টু হচ্ছে M2 ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কোয়ার। সো আমরা যদি শুধু জি এর মান বের করতে যাই তাহলে আসবে F ইন্টু ডি স্কোয়ার বাই M1 ইন্টু হচ্ছে M2। এখন যদি আমরা মাত্রাগুলো বসাই যাই, আমরা জানতাম বলের মাত্রা হচ্ছে ML T ইনভার্স 2, অপরপক্ষে ডি স্কোয়ারের জন্য আসবে, ডি স্কোয়ারের জন্য লিখতে পারবো L স্কোয়ার, নিচে আবার M মানে M স্কোয়ার একত্রে বলা যায়। তাহলে আমরা যদি পুরো অংশটা একসাথে লিখতে যাই, এই L এবং L স্কোয়ার গুণ করে আসবে L কিউব, আর উপরে একটা M নিচে M স্কোয়ার, ইট মিনস M ইনভার্স 1 আর T ইনভার্স 2। তাহলে পুরো অংশটার মানে দাঁড়াইলো L কিউব M ইনভার্স 1 T ইনভার্স 2। এটাই হচ্ছে আমাদের জি এর মাত্রা। তাহলে আনসার হবে L কিউব T ইনভার্স 1, L কিউব T ইনভার্স 1, T ইনভার্স টু M ইনভার্স 1। তাহলে L কিউব T ইনভার্স টু M ইনভার্স 1, আনসার হচ্ছে ডি। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে মেরু অপেক্ষা বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ কতটা কম? খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে এই যে টাইপটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। একটু স্টার মার্ক করে রাখতে পারো, ভেরি ইম্পর্টেন্ট। এই রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। এখান থেকে কয়েকটা প্রশ্ন আসে। সো আমি নট অনলি এটার আনসার, আমি এই রিলেটেড কয়েকটা জিনিস একসাথে শিখাই রাখতেছি, আজকের ক্লাসে কাজে লাগবে। তো আমরা এরকম জানতাম যে নির্দিষ্ট ডিগ্রি অক্ষাংশে আমরা যদি এটারে পৃথিবী বিবেচনা করি, তাহলে এই অঞ্চলগুলারে, এই যে অঞ্চলগুলো, এগুলো বলা হয় বিষুবীয় অঞ্চল, আর এইগুলোরে বলা হয় মেরু অঞ্চল। যেমন একটা হচ্ছে উত্তর মেরু, একটা হচ্ছে দক্ষিণ মেরু। তো যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট অক্ষাংশে থাকবে, এই কোনটার আসলে ল্যামডা বা অক্ষাংশ বলা হয়। ধরে নাও এই জায়গায় এটা যদি পি বিন্দু হয়, তাহলে এই পি বিন্দুতে আমাদেরকে যদি অভিকর্ষজ ত্বরণ বের করতে বলা হয়, তাহলে আমরা বলি জি অফ ল্যামডা সমান হচ্ছে জি মাইনাস আর ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ইন্টু হচ্ছে ল্যামডা। একটা নির্দিষ্ট ডিগ্রি অক্ষাংশে জি এর মান বের করার জন্য আমরা আসলে এই ইকুয়েশনটা ইউজ করি, জি অফ ল্যামডা সমান জি মাইনাস আর ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ল্যামডা, যেখানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর ল্যামডা হচ্ছে তার অক্ষাংশের মান। অক্ষাংশটা এই ভূমধ্যতলের সাথে হিসাব করতে হয়। এখন যদি তারা বলে বিষুবীয় অথবা মেরু অঞ্চল, আমরা যখন বিষুবীয় অঞ্চলের কথা চিন্তা করবো, একটু খেয়াল করে দেখো তো, এই জায়গাটা যদি বিষুবীয় অঞ্চলের দিকে চলে আসে, একদম যখন বিষুবীয় অঞ্চলের দিকে চলে আসবে তখন ল্যামডার মান হয়ে যাবে 0। আর এই জায়গায় আমরা ল্যামডার মান যদি 0 ইনপুট দিই, তাহলে দাঁড়াবে cos 0 মানে হচ্ছে 1, তাহলে তখন জি অফ ল্যামডা দাঁড়াবে জি মাইনাস আর ওমেগা স্কোয়ার। তাহলে এটা কোথায়? এটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে। একটু মনে রাখো, তাহলে বিষুবীয় অঞ্চলে যদি আমাদেরকে জি অফ ল্যামডা বা জি এর মান কত বের করতে বলা হয়, তাহলে জাস্ট জি মাইনাস আর ওমেগা স্কোয়ার। কিন্তু আমাদেরকে যদি এটা উপরে উঠতে যদি আমরা একদম মেরু অঞ্চলে চলে যাই, যদি এরকম একটা পয়েন্টে চলে আসি, তাহলে দেখো এই কোণের মানটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে, তখন ল্যামডার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যদি জিজ্ঞেস করা হয় মেরু অঞ্চলে ল্যামডার মান কত, মেরু অঞ্চলে ল্যামডার মান হচ্ছে 90 ডিগ্রি। এখানে যদি আমরা এই মেইন ইকুয়েশনে যদি cos 90 বসাই, আমরা জানি cos 90 এর মান হচ্ছে 0, তাহলে এই জায়গাটা
পুরো জায়গাটা চলে যাবে, তখন জি অফ ল্যামডা আসবে অনলি জি। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে মেরুতে, তাহলে আমাদেরকে যদি মেরুতে জি কত বের করতে বলা হয়, এটা ডিরেক্ট জি। বিষুবীয় অঞ্চলে জি মাইনাস আর ওমেগা স্কয়ার। একটু খেয়াল করে দেখো, একটা জিনিস মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে তো স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বিষুবীয় অঞ্চলে একটু কম, এবং কতটুকু কম স্পষ্টতই বোঝা যাচ্ছে আর ওমেগা স্কয়ার। এই যে, তাহলে আমাদের ইকুয়েশনটা আসবে আর ওমেগা স্কয়ার, এ নাম্বার আনসার। এখন এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? যে কোনো অক্ষাংশে জি এর মান বের করার জন্য জি অফ ল্যামডা সমান জি মাইনাস আর ওমেগা স্কয়ার ল্যামডা। যদি বিষুবীয় অঞ্চল বলে তাহলে জি অফ ল্যামডা ইজিক্যাল হচ্ছে জি মাইনাস আর ওমেগা স্কয়ার, আর মেরু অঞ্চল বললে ডিরেক্ট জি। তার মানে একটু খেয়াল করে দেখো, এই মেরু অঞ্চলে জি এর মান কিন্তু একদম জি থাকে, কোনো কিছু কম বা বেশি হয় না। কিন্তু যত বিষুবীয় অঞ্চলের দিকে যাবে তত কিন্তু জি এর মান কমতে থাকবে, এবং বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। তাহলে কি কি আসতে পারে আবার একটু শোনো। যদি জিজ্ঞেস করা হয় যে মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে গেলে জি বৃদ্ধি পায় না হ্রাস পায়, অবশ্যই হ্রাস পায়। বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে গেলে জি বৃদ্ধি পায় না হ্রাস পায়, অবশ্যই বৃদ্ধি পায়। মেরু অঞ্চলের সবচেয়ে বেশি, বিষুবীয় অঞ্চলের সবচেয়ে কম, এবং কতটুকু কম? আর ওমেগা স্কয়ার পরিমাণ কম। আই হোপ এতটুকু সবাই বুঝতে পারছো। আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই, পরবর্তী প্রশ্নে বলা আছে কোন বস্তুর মুক্তিবেগ নির্ভর করে, একটু খেয়াল করো এখানে নির্ভর করে নাকি নির্ভর করে না একটু ভালো করে দেখো। তো প্রথম হচ্ছে যে গ্রহের ব্যাসার্ধের উপর, অবশ্যই গ্রহের ব্যাসার্ধের উপর নির্ভর করে, অভিকর্ষজ ত্বরণের উপর অবশ্যই নির্ভর করে, বস্তুর বরের উপর অবশ্যই না। কীভাবে বুঝলাম? আচ্ছা, মুক্তিবেগের ইকুয়েশন কি? আমরা জানি ভি ইজ ইকুয়াল হচ্ছে রোড ওভার 2 gm ডিভাইডেড বাই আর। এখানে জি এবং এম এবং আর এর পরিচয় কি? এখানে এম হচ্ছে যে গ্রহ থেকে তার মুক্তিবেগ দেওয়া হচ্ছে তার ভর, আর হচ্ছে যে গ্রহ থেকে তার মুক্তিবেগ দেওয়া হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে মুক্তিবেগ যে গ্রহ থেকে পাঠানো হচ্ছে তার ভরের এবং ব্যাসার্ধের উপর অবশ্যই নির্ভর করে। আচ্ছা, এখন অভিকর্ষজ ত্বরণের কীভাবে নির্ভর করে? আমরা জানতাম এই ইকুয়েশনটা সিম্পলিফাই করে পাওয়া যায় 2g ইন্টু ক্যাপিটাল আর, এরকম একটা ইকুয়েশন পাওয়া যায়। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে গ্রহ থেকে পাঠানো হচ্ছে তার অভিকর্ষজ ত্বরণের উপরও নির্ভর করে। তাহলে নির্ভর করে না কিসের উপর? বস্তুর ভরের উপর। এই দুইটা ইকুয়েশন থেকে দেখা যায় যারে পাঠানো হচ্ছে তার ভর এখানে অনুপস্থিত। যেহেতু তার ভর এখানে অনুপস্থিত, ইট মিনস তার ভরের উপর নির্ভর করে না। আবার বলতেছি, তার ভরের উপর নির্ভর করে না। যেহেতু এখানে বস্তুর ভর মানে যারে পাঠানো হচ্ছে তার ভরটা অনুপস্থিত, তাহলে অবশ্যই বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে আনসার আসবে 1 এবং 2। 1 এবং 2 মানে হচ্ছে বি। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। 10 নম্বর প্রশ্নে বলা আছে কোনো একটি কাল্পনিক গ্রহের ভর ও ব্যাসার্ধ বৃদ্ধি করলে উক্ত গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ কি আসবে? আচ্ছা, একটা কাল্পনিক গ্রহের ভর এবং ব্যাসার্ধ বৃদ্ধি করলে উক্ত গ্রহের মুক্তিবেগটা কি হবে এটা বের করতে বলছে। প্রথম প্রশ্ন দেশে বাড়তে পারে, কমতে পারে, অপরিবর্তিত থাকতে পারে। আচ্ছা, আমরা জানতাম মুক্তিবেগের ইকুয়েশন হচ্ছে বি ইজ ইকুয়াল টু হচ্ছে রোড ওভার 2gm ডিভাইডেড বাই আর। ভরের উপরও নির্ভর করে, ব্যাসার্ধের উপরও নির্ভর করে। যে গ্রহ থেকে পাঠানো হচ্ছে ওই গ্রহের ভর এবং ব্যাসার্ধের উপর নির্ভর করে। এখন তারা শুধু এরকম একটা ইনফরমেশন বলতেছে যে ভর এবং ব্যাসার্ধ বৃদ্ধি করছে, বাট কতটুকু, কোনটা কতটুকু বৃদ্ধি করছে এটা সম্পর্কে কোনো ইনফরমেশন দেয় নাই। তাহলে আমরা কিভাবে বুঝবো যে ভর কতটুকু বাড়ছে আর ব্যাসার্ধ কতটুকু বাড়ছে? যদিও এখান থেকে বুঝতেছি যে মুক্তিবেগের সাথে ভরের সম্পর্ক সমানুপাতিক, আবার ব্যাসার্ধের সম্পর্ক ব্যস্তানুপাতিক, কিন্তু কতটুকু বৃদ্ধি কতটুকু হ্রাস এটা যেহেতু বলছে না, তাহলে আলটিমেটলি এমন হতে পারে বাট বেড়ে গেছে, এমনও হতে পারে অথবা কমে গেছে, অথবা এমনও হতে পারে অপরিবর্তিত। যেমন একটু যদি খেয়াল করো, এখানে যদি এম যদি দ্বিগুণ হয়, আরও যদি দ্বিগুণ হয়, তাহলে তো ভির কোনো পরিবর্তন হবে না, তখন তো অপরিবর্তিত লিখবো আমরা। আবার যদি এমন হইতো ভর বৃদ্ধি করছে 3 গুণ কিন্তু আর বৃদ্ধি করছে 2 গুণ, তাহলে তো দেখা যাবে যে এম বেশি বাড়ার কারণে মুক্তিবেগটা বেড়ে গেছে। আবার আমি যদি উল্টাটা বলি যে আর বাড়াইছে 3 গুণ কিন্তু এম বাড়াইছে 2 গুণ, তখন তো আবার দেখা যাবে যে এটা কমে যাবে। তাহলে আমি কিভাবে সিদ্ধান্ত নিব এটা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? ইট মিনস আমরা এখান থেকে যেহেতু কোনো ডাটা দেওয়া নাই, আমরা অবশ্যই ফাইনাল কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তার মানে দাঁড়াইলো বাড়তেও পারে, কমতেও পারে এবং অপরিবর্তিত থাকতে পারে। তার মানে আনসার হচ্ছে ডি। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীর পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজনটা কি হইতো? এটা এত কনফিউজিং একটা প্রশ্ন, ম্যাক্সিমাম পোলাপান উল্টা একটা এক্সপ্লেনেশন দিয়ে চলে আসবে। আবার বলি, পৃথিবীর ঘূর্ণন না থাকলে কোনো বস্তুর ওজনটা কি হবে? আচ্ছা, একটু আগে আমরা যে এরকম একটা কিছু পড়তেছিলাম, আমরা কি জানি যে বিষুবীয় অঞ্চলে, আমরা যদি বিষুবীয় অঞ্চলে যাই, দেখা যাবে যে বিষুবীয় অঞ্চলে জি এর মান জি অফ ল্যামডা, যেটা এটারে ডিরেক্ট বলা যায় জি অফ ল্যামডা হচ্ছে জি মাইনাস আর ওমেগা স্কোয়ার। আর মেরু অঞ্চলে কোনো কিছু মাইনাস হয় না, মেরু অঞ্চলে ডিরেক্ট জি এর মান হচ্ছে জি। তাহলে কি দাঁড়াইলো যে বিষুবীয় অঞ্চলে একটু কমে যাচ্ছে, মেরু অঞ্চলে তুলনামূলক একটু বেশি।
এটার রিজন কি? এটার রিজন হচ্ছে পৃথিবীর যে আহ্নিক গতি, ও যে তার নিজ অক্ষে ঘুরতেছে তার জন্য। এখন এই যে পৃথিবী তার নিজ অক্ষে ঘুরতেছে, যেটা আমরা আহ্নিক গতি বলি, তার জন্য আসলে এতটুকু মাইনাস হয়ে যাচ্ছে। এখন যদি বলে যে নর্মালি একটা বস্তুর ওজন ডাব্লিউ মানে তো হচ্ছে এমজি, তাহলে একটা বস্তুর ওজন চেঞ্জ হয় কেন? জি চেঞ্জ হচ্ছে তাই। তাহলে আমি যদি বুঝাতে পারি যে জি বাড়তেছে না কমতেছে, বা জি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, তাহলে তো বোঝা যাবে যে ওজনটা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, কারণ এখানে এম তো আর পরিবর্তন হচ্ছে না। এই অবস্থায় ঘূর্ণন যদি না থাকে, তাহলে আমরা যদি র্যান্ডমলি কোনো একটা জায়গা সিলেক্ট করি, এই জায়গায় জি এর মান এক্স্যাক্টলি 9.8 না, 9.8 না, একটু কমে যাবে, একটু কমে যেতে পারে। তাহলে এই যে একটু কমে যাবে, এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। এখন যদি তার ঘূর্ণনই না থাকে, তাহলে ঘূর্ণনের জন্য যে একটু কমে যাচ্ছিল এটা কমবে না। তাহলে কি দাঁড়াইলো? এখন তো পৃথিবী ঘুরতেছে, তাহলে এখন যে পৃথিবী ঘুরতেছে, তাহলে তার জি এর মান তো 9.8 নাই, ঘূর্ণনের জন্য তো একটু কমে গেছে, বা 9.8 পুরো মানটা নাই, এখান থেকে তার একটু কম আসতেছে পৃথিবীর ঘূর্ণনের জন্য। এখন যখন থেমে যাবে, তাহলে ওই যে একটা অংশ কমে গেছিল এটা আর কমবে না, তাহলে দেখা যাবে যে অবশ্যই একটু বৃদ্ধি পাবে, তাহলে আনসার হবে অবশ্যই বৃদ্ধি পাবে। তাহলে পৃথিবীর ঘূর্ণন যদি থেমে যায় তাহলে অবশ্যই বৃদ্ধি পাবে। কিন্তু যে কোনো কারণে তোমাদের উল্টাও মনে হতে পারে। আমি আবার বলতেছি প্লিজ, এখন পৃথিবী ঘুরতেছে, সো একদম মেরু অঞ্চল ব্যতীত একটা বস্তু যদি কোনো জায়গায় থাকে, তাহলে ঘূর্ণনের জন্য জি একটু কমে যাচ্ছে, তাহলে ঘূর্ণন যদি থেমে যায়, তাহলে এটা ওই যে অংশটা কমে যাচ্ছিল এটা কমবে না, তাহলে দেখা যাবে যে তুলনামূলক একটু বেশি বলে মনে হবে। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্নে বলা আছে যে ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণরত কোন বস্তুর কৃত্রিম উপগ্রহের বেগ কত? মনে রাখবা, বেগের সবগুলো ইকুয়েশন একসাথে মুখস্থ রাখো। প্রথমটা হচ্ছে 2π × r+h/t। যদি পর্যায়কাল এবং উচ্চতা দুইটাই দেওয়া থাকে তুমি এটা ইউজ করতে পারো, অথবা বেগ v হচ্ছে √gm/r+h, এটা ইউজ করা যায়। এই gm রে উঠাই দিয়া আমরা যদি চাই তাহলে জিএম রে উঠাই দিয়ে এইভাবে লেখা যায় √g r² আর রে বাইরে রেখে √g/r+h। এখানে যেটা আছে এটি দিব আর কি। এই যে এই অপশনটা তারা এখানে ডিরেক্ট দিয়ে দিচ্ছে, বেগ v √gm/r+h। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন, মঙ্গল গ্রহের পৃষ্ঠে জি এর মান 3.8 মিটার/সেকেন্ড স্কোয়ার এবং এর ব্যাসার্ধ হচ্ছে 3 × 10³ কিলোমিটার। মঙ্গল গ্রহে মুক্তিবেগ কত? তাহলে জি এবং আর যেহেতু দেওয়া আছে, আমরা জানতাম মুক্তিবেগের ইকুয়েশন হচ্ছে 2 × g × R। তাহলে 2 × g এর মান হচ্ছে 3.8, আর এর মান বলে দিছে 3 × 10⁻, আমি একদম 6 দিয়ে দিই যেহেতু কিলোমিটার দেওয়া আছে, তাহলে 6। আমরা যদি এটা সলভ করতে যাই তাহলে পুরোটার মান আসবে, আমি একটু দেখি, 2 × 3.8 × 3 × 10⁻6, এই যা পাইলাম √ans। তাহলে আনসার পাওয়া যাবে 4774, মানে 4.8 কিলোমিটার/সেকেন্ড বলা যায়। তাহলে আনসার হচ্ছে বি। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে, এগুলা খুবই ঝামেলার, একটু মনে রাখো প্লিজ। বিভব v হচ্ছে -gm/r, এটা রাইট, -gm/r। এর একক হচ্ছে বোঝাই যাচ্ছে, বিভব হচ্ছে প্রতি একক ভরের জন্য যে পরিমাণ কাজ করতে হয়। অসীম দেখে প্রতি একক ভরের বস্তু নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয়, তাহলে জুল/কেজি, অবশ্যই এটাও রাইট। এটি একটি ভেক্টর রাশি, অবশ্যই না। বিভব হচ্ছে প্রতি একক ভরের বস্তুরে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয়, এটা অনেকটা এমন W/m এইরকম একটা রাশি। W/m প্রতি 1 কেজির জন্য যে পরিমাণ কাজ করতে হয় এটা হচ্ছে বিভব। তাহলে প্রতি 1 কেজির জন্য যে পরিমাণ কাজ বোঝাই যাচ্ছে, উপরেরটা হচ্ছে জুল আর নিচেরটা হচ্ছে কেজি, তাহলে জুল/কেজি রাইট। আর এটা এক ধরনের কাজ, যেহেতু কাজ অবশ্যই স্কেলার রাশি, তাহলে বিভব অবশ্যই স্কেলার রাশি, তাহলে আনসার আসবে 1 এবং 2। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কেপলারের তৃতীয় সূত্রের নাম কোনটি? দেখো, কেপলারের যে প্রথম সূত্র ওটা কি ছিল, যে প্রতিটি গ্রহ সূর্যকে ফোকাসে রেখে একটা উপবৃত্তাকার পথে ঘুরতেছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, যে বলা হয় সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে তার পর্যায়কালের সূত্র, যে আমরা জানতাম যে পর্যায়কালের বর্গ তার কক্ষপথের যে অর্ধপরাক্ষ তার ঘনফলের সমানুপাতিক। এই যে এখানে লেখা আছে কক্ষপথের সূত্র, এটা হচ্ছে 1 নম্বর সূত্র কেপলারের। ক্ষেত্রফলের সূত্র এটা হচ্ছে 2 নম্বর সূত্র। পর্যায়কালের সূত্র এটা হচ্ছে 3 নম্বর সূত্র। আর এরকম কোনো সূত্র দেয় নাই, কারণ কেপলারের গ্রহগতি সম্পর্কিত সূত্র আছেই 3টা। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে
কোনো বস্তুকে মুক্তিবেগের কত গুণ বেগে নিক্ষেপ করলে কৃত্রিম উপগ্রহে পরিণত হয়? এটা একদম মুখস্থ মান, এটা একটু মনে রাখো যে v/√2 এতটুকু বেগ দিলে এটা মেবি 7.88 কিলোমিটার এরকম একটা মান আসে, আমি ভুলে গেছি, ক্যালকুলেটর চাইবা দেখতে পারো। v/√2 দিলে আসলে কৃত্রিম উপগ্রহে পরিণত হয়। এটাই হচ্ছে আমাদের এরকম কিছু সিকিউ আসে যে জানতে চায় চাঁদের মতো উপগ্রহে বা কৃত্রিম উপগ্রহে পরিণত হলে কতটুকু বেগ দিতে হবে। এটা হচ্ছে v/√2 পরিমাণ বেগ দিলে ও কৃত্রিম উপগ্রহে পরিণত হয়। এটা একটু মুখস্থ মান। পরবর্তী প্রশ্নে বলা আছে পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের জন্য আইফেল টাওয়ারের কৌণিক বেগ কত? এখন দেখো, পৃথিবীতে কোনো একটা বস্তু যখন থাকবে, এটা হোক আইফেল টাওয়ার বা যে কোনো বস্তু, পৃথিবীতে অবস্থানরত যে কোনো বস্তু ঘুরতেছে, তাহলে পৃথিবীর পর্যায়কাল যত, তার পর্যায়কালও ততই। এটা নট অনলি আইফেল টাওয়ার, যে কোনো বস্তু। তাহলে পৃথিবীর ঘূর্ণনের পর্যায়কাল কত আমরা জানি? পৃথিবীর পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা। তাহলে এই যে পৃথিবীর পর্যায়কাল 24 ঘন্টা, এটা যদি সেকেন্ডে নিই তাহলে আসবে 86400 সেকেন্ড। এখন এখানে এটা তোমাদের হয়তো কনফিউজ করার জন্য দিচ্ছে, নট অনলি আইফেল টাওয়ার। আমি আবার বলতেছি, পৃথিবীতে যত বস্তু আছে সবার পর্যায়কাল সেম এবং এটা হচ্ছে 24 ঘন্টা। তাহলে এখন যদি আমাদেরকে কৌণিক বেগ বের করতে বলা হয়, কৌণিক বেগ ওমেগা মানে হচ্ছে 2π/t, তাহলে আনসার আসবে 2π/t এর মান হচ্ছে 86400 সেকেন্ড। তাহলে এটা যদি আমরা সলভ করতে যাই তাহলে আসবে 2π মানে 2 × 3.1416 ডিভাইডেড বাই 86400 সেকেন্ড। তাহলে পুরোটার মান পাওয়া যাবে 7.27 × 10⁵, 7.27 × 10⁵। তাহলে এই যে আনসার হচ্ছে বি। আশা করি সবাই বুঝতে পারছো, অবশ্যই রেডিয়ান পার সেকেন্ড হতে হবে। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন বলতেছে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে বিষুবী অঞ্চলে জি এর মান কত হবে? বাবা একটু আগে এটা আমরা পড়ে আসছি, আমরা জানতাম মেরু অঞ্চলে জি এর মান 9.8, বিষুবী অঞ্চলে একটু কমে যায়। বিষুবী অঞ্চলে কতটুকু কমে? আর ওমেগা স্কোয়ার কমে যায়। এই যে আর ওমেগা স্কোয়ার কমে যায়, এখন যদি বলা হয় ঘূর্ণন বন্ধ হয়ে গেছে, তাহলে অবশ্যই জি এর মানটা একটু বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ ঘূর্ণনের জন্য তার যে আর ওমেগা স্কোয়ার কমে গেছিল, এটা আর এখন কমবে না। তার তখন ঘূর্ণন বন্ধ হলে পৃথিবীর আসলে সব জায়গায় জি এর মান সেম হয়ে যাবে, মানে আহ্নিক গতির জন্য জি আর কোনো পরিবর্তন হবে না। আশা করি সবাই এতটুকু বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন, 3 মিটার/সেকেন্ড ত্বরণে একটি লিফট নিচের দিকে নামছে। লিফটটি যখন ভূমি থেকে 13.6 মিটার উপরে ছিল, তখন একটি বল লিফটে ছেড়ে দেওয়া হলো। ভূমি স্পর্শ করার বলটি কত সময় লাগবে? এখানে একটা কনসেপ্ট হচ্ছে, একটু এইভাবে মনে রাখতে পারো। নর্মালি আমরা এইভাবে রাখতাম যে এইচ ইকুয়াল হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই অবস্থায় যেহেতু ফেলে দেওয়া হয়েছে, তাহলে তার আদি বেগ থাকবে না, তাহলে এইচ ইকুয়াল জাস্ট হাফ জি টি স্কোয়ার। এখন যদি এমন হয় যে লিফটের আবার একটা নিজস্ব ত্বরণ থাকে, তখন দেখা যাবে যদি উপর থেকে আমরা একটা ফেলে দিই, বস্তুটা পড়তে পড়তে লিফটের যে মেঝেটা এটা আরও নিচে নেমে যাবে, তখন টাইম একটু বেশি লাগবে। তখন আমাদের ইকুয়েশনটা লিখতে হয় হাফ জি এর জায়গায় জি মাইনাস এ ইন্টু হচ্ছে টি স্কোয়ার। এটা কখন? যদি এ ত্বরণে লিফট নিচে নামে। সিমিলারলি এইচ সমান হাফ ইন্টু জি প্লাস এ ইন্টু টি স্কোয়ার। এটা হচ্ছে যখন এ ত্বরণে লিফটটা উপরের দিকে উঠবে। একটু মনে রাখি আমরা, আই হোপ এটা হচ্ছে বলবিদ্যা চ্যাপ্টারে, ওইখানে এটারে ভালোভাবে এক্সপ্লেনেশন দেওয়া যায় যে উপরে উঠলে লিখতে হয় জি প্লাস এ, নিচে নামলে লিখতে হয় জি মাইনাস এ। ওজনের ক্ষেত্রে এই ক্ষেত্রেও সেম। তাহলে আমরা যদি এখন টাইম বের করতে যাই, যেহেতু আমাদেরটা বলতেছিল এটা হচ্ছে লিফটের ত্বরণ, ইট মিনস এ নিচের দিকে নামতেছিল, তাহলে অবশ্যই মাইনাস করতে হবে। তাহলে এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি যে হাফ জি মাইনাস এ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে এইচ। তাহলে শুধু যদি টি স্কোয়ার বের করতে যাই তাহলে 2h ডিভাইডেড বাই আসবে জি মাইনাস এ। তাহলে শুধু যদি টি বের করতে যাই রোড ওভার 2h ডিভাইডেড বাই জি মাইনাস এ, তাহলে দাঁড়াইলো 2 ইন্টু এইচ এর মান বলে আছে 13.6 ভাগ জি মাইনাস এ মানে 9.8 মাইনাস 3 সাথে রোড ওভার দিলে আনসার আসবে 2 সেকেন্ড। করে দেখতে পারো, আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনো বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে এটি কৃত্রিম উপগ্রহে পরিণত হয়? একটু আগে শিখে আসছিলাম যে এটা হচ্ছে VE/√2 এবং এটার আনসার হচ্ছে 7.88 কিলোমিটার/সেকেন্ড। তো এটারে চাইলে কিন্তু 7.9 কিলোমিটার/সেকেন্ড বলা যায়, যেহেতু একটা ডিজিট কমাই লিখতেছে। আমাদের 21 প্রশ্ন হচ্ছে পার্কিং কক্ষপথ হলো, এটা আমরা একটু আগে পড়ে আসছি, এটা প্রথম প্রশ্নটাই ছিল। পার্কিং কক্ষপথের মানে হচ্ছে বস্তির উপগ্রহের যে কক্ষপথ। আমরা জানতাম যে উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা, তারে বলা হয় বস্তির উপগ্রহ, এবং বস্তির উপগ্রহের কক্ষপথটারে বলা হয় পার্কিং কক্ষপথ। 22 নম্বর সূত্র, কেপলারের তৃতীয় সূত্রটি হলো, এটা কতবার আসতেছে? টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। সমান না কিন্তু, এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, এখানে সমান দিয়ে দিছে, সমান না কিন্তু সমানুপাতিক, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। আশা করি এটা বুঝছো। গ্রহের পর্যায়কাল টি এবং সূর্য হতে গড় দূরত্ব আর হলে এই যে সেম টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। দেখো একই প্রশ্ন কতবার আসতেছে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি গ্রহের ব্যাস দেওয়া আছে এবং এর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে, গ্রহটির পৃষ্ঠে একটি মুক্তিবেগ কত হবে? সেম, এটাও একটু আগে মনে সলভ করে আসছিলাম। তাহলে মুক্তিবেগ ভি ইজিক্যাল টু, যেহেতু ব্যাস দেওয়া আছে, এটার অবশ্যই 2 দ্বারা ভাগ করে ফার্স্টে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, এবং এখানে তার জিও দেওয়া আছে, তাহলে রোড ওভার
2g ইন্টু আর করে দিলে যা আসে তাই। আচ্ছা, এটা আমরা করার দরকার নাই, তোমরা নিজে নিজে করতে পারো। বস্তুটির ভর দ্বিগুণ হলে মুক্তিবেগ, মানে কোনো একটা বস্তুর ভর যদি দ্বিগুণ হয় তাহলে মুক্তিবেগ কী হবে? অপরিবর্তিত থাকবে অবশ্যই, কারণ আমরা একটু আগে শিখে আসছিলাম মুক্তিবেগ যারে পাঠানো হয় তার ভরের উপর নির্ভর করে না, মুক্তিবেগ যে গ্রহ থেকে পাঠানো হয় ওই গ্রহের ভর এবং ব্যাসার্ধের উপর নির্ভর করে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে এটার আনসার হবে 1 নাম্বার শুধু। অবশ্যই অর্ধেক হবে, দ্বিগুণ হবে, এইসব হবে না, কারণ বললাম তো মুক্তিবেগ তো এইসবের উপর নির্ভরই করে না। মুক্তিবেগ শুধু নির্ভর করে যে গ্রহ থেকে পাঠানো হচ্ছে ওই গ্রহের ভর, ব্যাসার্ধ, ওই গ্রহের অভিকর্ষজ ত্বরণ, এইসবের উপর। আচ্ছা, 26 নম্বর প্রশ্নে বলা আছে মহাকর্ষীয় বিভব ভি এবং প্রাবল্য যদি ই হয় তাহলে তাদের মধ্যে রিলেশনটা কি আসবে? আমরা জানতাম ই ইজিক্যাল টু হচ্ছে মাইনাস ডি ডি আর অফ ভি। শুনো, দূরত্ব সাপেক্ষে বিভবের পরিবর্তনের হারের ঋণাত্মক মানটাই হচ্ছে প্রাবল্য। এই যে শুধু এতটুকু যদি দেখি, দূরত্ব সাপেক্ষে বিভবের পরিবর্তনের হার এর ঋণাত্মক মান, তাহলে অবশ্যই আমাদের আনসার আসবে ডি মাইনাস ডি ডি আর অফ ভি। এখানে অবশ্যই বাকিগুলো একটু খেয়াল করো, এখানে কিন্তু ডি টি দিচ্ছে, অবশ্যই টি না, কিন্তু প্রাবল্য বা বিভব এসব কিন্তু সময়ের উপর নির্ভর করে না, তো অবশ্যই সময় দ্বারা ডিফারেন্সিয়েট করার কোনো দরকার নাই, এগুলো দূরত্বের উপর নির্ভর করে। আশা করি এতটুকু বুঝতে পারছো। 27-এ বলা আছে মুক্তিবেগের রাশিমালায় কোনটি অনুপস্থিত, মানে কোনটি থাকবে না, অনুপস্থিত বলছে কিন্তু। গ্রহের ব্যাসার্ধ, অবশ্যই গ্রহের ব্যাসার্ধ থাকবে, অভিকর্ষজ ত্বরণ এটাও থাকবে, গ্রহের ভর এটা অবশ্যই থাকবে, বস্তুর ঘনত্ব এটা অবশ্যই থাকবে না। তাহলে আমাদের আনসার হবে এটা থাকে না যেহেতু, সরি আনসার কিন্তু ডি, তোমরা আবার ভুল বুঝছো না, আনসার হচ্ছে ডি। কারণ কোনটা অনুপস্থিত বলছি? বস্তুর ঘনত্ব বা বস্তুর ভর, বস্তুর আকৃতি যারে পাঠানো হচ্ছে তার কোনো কিছুর উপরে নির্ভর করে না, তাহলে আমাদের আনসার হবে বস্তুর ঘনত্ব। আমাদের পরবর্তী প্রশ্ন মহাকর্ষীয় ধ্রুবকের একক কি? এটা তো আর একটু আগেও দেখাইছিলাম, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, আনসার হচ্ছে সি। 29 নম্বর প্রশ্নে বলা আছে পৃথিবীর ব্যাসার্ধ আর এর তুলনায় কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অর্ধেক হবে? তো এরকম একটা প্রবলেম একটু আগে আমরা সলভ করে আসছিলাম, তাও আবার একটু দেখাচ্ছি। জি প্রাইম যেগুলো হচ্ছে জি ইন্টু 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। তো এই জায়গায় যেহেতু অর্ধেকের কথা বলতেছে, তাহলে জি প্রাইমের জায়গায় লিখতে হবে এইচ বাই 2, কারণ আমরা চাচ্ছি যেন একটা নির্দিষ্ট গভীরতায় গেলে ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের অর্ধেক হয়। তাহলে জি প্রাইমটা হবে জি এর অর্ধেক, অর্ধেক মানেই তো হচ্ছে জি বাই 2, তাহলে জি ইন্টু হচ্ছে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। এই জি আর জি যদি ক্যান্সেল করে দিই তাহলে হাফ ইজিক্যাল টু 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, তাহলে এইচ বাই আর সমান আসবে হাফ, তাহলে এই আর এই পাশে নিয়ে বোঝাই যাচ্ছে, সুতরাং এইচ এর মান আসবে আর ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের আনসার আসবে আর ডিভাইডেড বাই 2, মানে আর ডিভাইডেড বাই 2 এতটুকু গভীরতায় গেলে ওই জায়গায় অভিকর্ষজ ত্বরণের মানটা আসবে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মানের অর্ধেক। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে 3টা অপশন দেওয়া আছে কি? এর মান সর্বোচ্চ হয় অসীমে, অবশ্যই একটু মুখস্থ রাখো প্লিজ। মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান হচ্ছে অসীমে এবং এই মানটা হচ্ছে 0, এবং অসীম থেকে যতই আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী বস্তুটার দিকে আসতে থাকবে তাহলে তার মান তত ঋণাত্মক হতে থাকবে, এবং এটি কখনো ঋণাত্মক হতে পারে না, অবশ্যই না, এটা অলওয়েজই ঋণাত্মক, হয় 0 নয় ঋণাত্মক। তাহলে আনসার এটা হবে না, এটা অবশ্যই সবসময় ঋণাত্মক হয় বা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ঋণাত্মক হয়। তাহলে এর মান সর্বোচ্চ কোথায় আবার বলি? সর্বোচ্চ হচ্ছে অসীমে এবং সর্বোচ্চ মানটা হচ্ছে 0, আর ক্ষেত্র সৃষ্টিকারী বস্তুর দিকে যত আসতে থাকবে অসীম থেকে এটার মান অবশ্যই ঋণাত্মক হতে থাকবে। তাহলে আনসার হচ্ছে 1 এবং 2। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে কোন বলটি দুর্বলতম, মানে সবচেয়ে দুর্বল বল কোনটা? এইসব তোমরা এমনিতেই জানো, মহাকর্ষীয় বল। আমরা জানি প্রকৃতির যে 4টা মৌলিক বল আছে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে মহাকর্ষীয় বল, আর বাকিগুলো হচ্ছে একটু মনে রাখো, তড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, আর হচ্ছে মহাকর্ষীয় বল। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বস্তুর উপগ্রহের পর্যায়কাল কত? 24 ঘন্টা, মানেই তো হচ্ছে 1 দিন, একটু মনে রাখতে হবে 24 ঘন্টা বা 1 দিন। গ্রহগতি সম্পর্কিত ক্যাপলারের 3য় সূত্র দেখতেই পাচ্ছ, এটা কতবার আসছে? আমরা কি জানতাম যে টি² সমানুপাতিক আর কিউব। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা যদি এইভাবে লিখতে যাই, তারা যেভাবে লিখতেছে আর কি, যে T1² বাই T2² ইজিক্যাল টু লিখতে পারবো R1³ বাই R2³। তো এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে T1² বাই R1³ ইজিক্যাল টু T2 যদি উপরে নিয়ে নিই তাহলে T2² বাই R2³। এই অপশন অনুযায়ী আনসার হচ্ছে আমাদের কত নাম্বার? আনসার হচ্ছে বি নাম্বার। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোন গ্রহটির মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি? আচ্ছা, এটা একটু মনে রেখো, এটা একটু মুখস্থ মান। সবচেয়ে বেশি হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতির পরে হচ্ছে শনি, বৃহস্পতির মহাকর্ষীয় প্রাবল্য সবচেয়ে বেশি। তোমাদের এটা মনে আছে কিনা যে মহাকর্ষীয় প্রাবল্য, কোনো গ্রহের মহাকর্ষীয় প্রাবল্য ই আর ওই গ্রহের জি, এগুলো আসলে সেম জিনিস। যেমন পৃথিবীর ক্ষেত্রেও সেম,
পৃথিবীর ই মানে মহাকর্ষীয় প্রাবল্য এবং পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ জি আসলে সেম জিনিস। তো দেখা গেছে বৃহস্পতির জি এর মান প্রায় 25-এর কাছাকাছি, এই জায়গায় আমাদের পৃথিবীর জি মাত্র হচ্ছে 9.8, প্রায় 2.5 গুণের মতো। তো বৃহস্পতির জি সবচেয়ে বেশি, এটা একটু মুখস্থ রাখো প্লিজ। আচ্ছা, 34 নম্বর প্রশ্নে বলা আছে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ যদি একই থাকে, মানে জি রে তারা একই রাখতে বলতেছে, এবং পৃথিবীর ব্যাসার্ধ 1% বৃদ্ধি পায়, তাহলে মুক্তিবেগ শতকরা কতটুকু পরিবর্তন হবে? বাহ, তাহলে আমাদের এমন একটা ইকুয়েশন নিতে হবে যেখানে জি থাকবে এবং আর থাকবে, তাহলে 2 স্মল জি ইন্টু হচ্ছে আর, এবং স্মল জি আর পরিবর্তন করা যাবে না, কারণ তারা বলে দিছে স্মল জি নাকি সেম, এই যে একই থাকবে মানে তো হচ্ছে স্মল জি ধ্রুবক। তাহলে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি ভিই সমানুপাতিক রোড ওভার আর। তাহলে যখন জি কনস্ট্যান্ট থাকবে, পাশে অবশ্যই লিখে রাখতে হবে, যখন জি কনস্ট্যান্ট থাকবে তখন মুক্তিবেগের সাথে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমরা একটা ইকুয়েশন লিখতে পারবো v1 বাই v2 ইজিক্যাল হচ্ছে রোড ওভার r1 বাই r2। আচ্ছা, এটা ইকুয়েশন থাক। এখন দেখি তারা কি বলছে, ব্যাসার্ধের 1% বৃদ্ধি করতে বলতেছে। আচ্ছা, তাহলে আমরা r1 রে যদি বলি r, তাহলে r2টা আসবে, আগে যা আছে এটা তো থাকবেই, সাথে আরও তার মানে কার আগে যা ছিল তার 1% বৃদ্ধি, তাহলে আর প্লাস আর এর 1%। আমরা যদি আর এখান থেকে কমন নেই তাহলে 1 প্লাস 0.01, তাহলে আনসার আসবে 1.01 আর, এটা হচ্ছে R2 এর মান। আমরা যদি এই ইকুয়েশনের মানগুলো বসাই দিই তাহলে চলো আমরা এভাবে একটু লিখি, VE2 বাই V1 এই ইকুয়েশনের উল্টাই দিই, তাহলে এখানে আসবে R2 বাই R1। আমি একটু R2 এর মান বসাতে যাচ্ছি, R2 এর মান আসবে 1.01 আর, আমি কিন্তু এটার এখানে আসতে উল্টাই দিছি, R2টা উপরে বসাচ্ছি আর নিচে হচ্ছে R1 এর মান, তো অনলি R ধরছিলাম। আর যদি চলে যায়, আমি এরপরে প্লিজ এখানে একটু লিখি, তাহলে বোঝা যাচ্ছে যে VE2 পাবো আমরা রোড ওভার 1.01 যা আসবে, তার মানে হচ্ছে 1.0049 ইন্টু VE1। তাহলে দ্বিতীয় অবস্থায় মুক্তিবেগটা আসবে প্রথমে যা ছিল তার 1.0019 গুণ। এই হিসাব অনুযায়ী আমরা যদি এখন এটারে পার্সেন্টেজে নিতে যাই তাহলে দেখা যাবে যে হচ্ছে বৃদ্ধি পাইছে কত, আগে ছিল জাস্ট ভি, এখন হয়েছে 1.0049, তাহলে বৃদ্ধি পাইছে 0.0049 গুণ। এখন যদি আমরা পার্সেন্টেজে নিতে যাই এটারে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2 ঘর পিছায় যাবে, তাহলে 0.49%, এটারেই বলা যায় 0.5%। তাহলে আনসার আসবে 0.5% বৃদ্ধি পাবে। যেহেতু সমানুপাতিক তাহলে অবশ্যই এটা বৃদ্ধি পাইলে এটা তো বৃদ্ধি পাইতে বাধ্য, যদিও এখানে হ্রাস পাবে একটা অপশন আছে, কিন্তু আনসারটা অবশ্যই সি হবে। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের মানকে আদর্শ ধরা হয়? একটু মুখস্থ রাখো, যেহেতু মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চলে জি এর মান বাড়ে কমে, সব জায়গায় সেম না, তখন আদর্শ হিসেবে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটারে আদর্শ ধরা হয়। আবার বলতেছি 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটারে আদর্শ মান ধরা হয়, যেটা আমরা 9.8 বলি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্যের একক? প্রাবল্যের একক বের করা একদমই সহজ, ই সমান হচ্ছে F ডিভাইডেড বাই এম। তাহলে এফ এর জন্য হচ্ছে নিউটন, ওই যে প্রতি একক ভরের বস্তুরে যে বলে আকর্ষণ করে এটাই হচ্ছে প্রাবল্য। তাহলে এফ এর একক হচ্ছে নিউটন আর এম এর একক হচ্ছে কেজি, তাহলে তার এককটা আসবে নিউটন পার কেজি। অথবা চাইলে যেহেতু এই ইউনিটটা নাই আর কি, আমরা জানতাম ই আর জি আসলে সেম জিনিস, এই যেখান থেকে বোঝা যায়। দেখো এফ এর জায়গায় যদি এম জি লিখি, নিচে যদি এম হয়, তাহলে ই আর জি তো আসলে সেম জিনিস। তাহলে ই আর জি যদি সেম হয়, জি এর একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যেহেতু নিউটন পার কেজি অপশনটা নাই, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, দুইটা আসলে সেম, সমতুল্য। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে 39-এ, গাছের একটি আপেল পৃথিবীকে একটা আপেল পৃথিবীকে এফ প্রাইম বলে আকর্ষণ করছে, পৃথিবী আপেলকে ক্যাপিটাল এফ অনলি এফ বলে আকর্ষণ করতেছে, তাহলে নিচের কোনটি সঠিক? এটা আমরা আমাদের একাডেমিক ক্লাসে এতবার পড়ছি এবং এটা নিয়ে আমি এটারে এত হাইলাইটস করি এই জন্যই যে এটা অনেকেই উল্টাপাল্টা ভাবতে পারো। অনেকে ভাবতে পারো যে পৃথিবী তো অনেক বড়, এদিকে আপেল তো অনেক ছোট, তাহলে মেবি আপেল রে পৃথিবী অনেক বেশি বলে আকর্ষণ করতেছে, কিন্তু এমন না। আমরা জানি যে অবশ্যই তারা পরস্পরকে সমান বলে আকর্ষণ করে। একটা বস্তু যত বিশালই হোক, এই যে একটা বস্তু যত বিশালই হোক আর একটা বস্তু যত ক্ষুদ্রই হোক, অবশ্যই ও ওরে যে বলে আকর্ষণ করতেছে ও ওরে ঠিক একই বলে আকর্ষণ করবে। তাহলে আনসারটা আসবে এফ এবং এফ প্রাইম, তারা দুজন আসলে সমান। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 40 নাম্বার,
পৃথিবীর ব্যাসার্ধ আর এবং পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি। আচ্ছা, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় ত্বরণের ইকুয়েশন কোনটা আসবে? এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ আমরা জানতাম, এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম ইকুয়াল হচ্ছে জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আশা করি এটা সবাই জানো। তাহলে আমাদের এরকম ইকুয়েশন কোনটা আছে? জি প্রাইম ইকুয়াল জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এরকম অপশন তো দেখি না। তার আসলে কোথাও একটা ভুল হয়ে গেছে, অথবা এখানে প্লাস দিলেই মিলে যায়। মেবি এখানে প্লাস ছিল, টাইপ করতে ভুল হয়েছে, বাট তোমরা ভুল করা যাবে না। জি এইচ উচ্চতায় যেহেতু বলছে, এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। 42 নম্বর হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য একটি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। অবশ্যই না, জি কারোর উপরে নির্ভর করে না ভাই, এটি একটি স্কেলার রাশি, অবশ্যই স্কেলার রাশি, এটার কোনো দিক হয় না। জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে? অবশ্যই না, জি এর মান কেন বস্তুর ভরের উপর নির্ভর করে? জি এর মান কোনো কিছুর উপর নির্ভর করে না। তো বলতেছে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু এখানে তো আমি দেখতেছি আমাদের অপশন শুধু হচ্ছে 2 নাম্বার, জি একটি স্কেলার রাশি, কিন্তু এরকম কোনো অপশন নাই। তার মানে এখানে কোনো একটা গন্ডগোল হয়েছে, তোমরা নিজে নিজে যেটা সংশোধন করে নিতে পারো, বাট আমাদের কনসেপ্ট ঠিক রাখতে হবে। এখানে আনসার শুধু 2 নাম্বারটা সঠিক। মেবি এখানে নির্ভর করে না, যদি না হইতো তাহলে কিন্তু আমরা এটা রাইট ধরতাম। জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, ক্যাপিটাল জি অবশ্যই বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে আপাতত আমরা যা দেখতে পাচ্ছি এটার মধ্যে আনসার নাই। পৃথিবীর মুক্তিবেগের মান কত? পৃথিবীর মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বা 11,200 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এখানে দেখবা এই যে 11.2, এখানে আরেকটা আছে, বাট এটা মিটার পার সেকেন্ড, কিন্তু একটু বুঝে শুনে 11.2 দিলে কিলোমিটার পার সেকেন্ড, 11,200 দিলে মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে মহাকর্ষীয় বিভব সর্বোচ্চ। আচ্ছা, মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে, ক্ষেত্রের বাহিরে মানে তো অসীমে। আচ্ছা, এখানে তারা বললেই হইতো মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে না বইলা বললেই হইতো অসীমে। আচ্ছা, এই কথাটা কেন এইভাবে বললেই হইতো একটু শোনো। কারণ আমরা জানি কোনো একটা বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র কতটুকু পর্যন্ত বিস্তৃত? অসীম পর্যন্ত বিস্তৃত। একটা বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত। এখন যেহেতু বলতেছে যে আমরা যদি মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে থেকে হিসাব করি, মানে অসীম থেকে হিসাব করি, তাহলে অসীমে বিভব কত? অসীমে তো হচ্ছে 0, এবং এটাই তো সর্বোচ্চ, এবং ঋণাত্মক না। 0ই যেহেতু বলতেছি, তাহলে ঋণাত্মক কেন বলবো? তাহলে অসীমে সর্বোচ্চ এবং তার 0, তাহলে আনসার হবে 1 এবং 2। আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন, গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, এই সূত্রটি কার? এটা কেপলারের সূত্র। গ্রহগতি সম্পর্কিত যে 3টা দিছে, 3টাই তো কেপলারে দিছে। পরবর্তী প্রশ্ন, মহাকর্ষ বল কার্যকর হয় কোন কণার বিনিময়ে? গ্রাভিটন কণা। শোনো, গ্রেভিটি গ্রাভিটন মিল আছে ভাই, একটু মনে রাখো, গ্রেভিটি গ্রাভিটন। ওকে, সবচেয়ে দুর্বল বল কোনটি? পড়া হয়ে গেছে, মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল। কোনো বস্তু উৎক্ষেপণের বেগ ভি এবং মুক্তিবেগ ভি হয়, তবে দেখো এটার মানে কি, যে মুক্তিবেগের চেয়ে যদি আমরা বেশি বেগ দিই তাহলে বস্তুটি পরাবৃত্তাকার পেতে চলে যাবে। অবশ্যই, তোমাদের মনে আছে কিনা? মুক্তিবেগের চেয়ে বেশি বেগ দিলে অবশ্যই যাবে, কিন্তু যাওয়ার সময় তার পথটা হবে পরাবৃত্তাকার। আর মুক্তিবেগের সমান বেগ যদি দেয়া হয় তাহলেও অসীমে চলে যাবে, কিন্তু যাওয়ার সময় পথটা হবে অধিবৃত্তাকার। আচ্ছা, দেখি পরেরটা কি বলছে। ভি স্কোয়ার সমান ভি ই স্কোয়ার বাই 2 হলে বস্তুটি বৃত্তাকার পথে পৃথিবী প্রদক্ষিণ করবে। রাইট, এটারই বলা হয় কৃত্রিম উপগ্রহে পরিণত হওয়া। একটু খেয়াল করে দেখো, 2 নাম্বারটার অপশন চাইলে তারা এইভাবেও দিতে পারতো, যে আমরা যদি বেগ রে দিতাম বেগ সমান মুক্তিবেগ ডিভাইডেড বাই √2, যেটা হচ্ছে 7.88 কিলোমিটার পার সেকেন্ড। এতটুকু বেগ দিলে পরে এটা বৃত্তাকার পথে পৃথিবীর প্রদক্ষিণ করতে থাকবে। এবং 3 নম্বর অপশনে বলা আছে যদি এক্স্যাক্টলি সমান হয় তাহলে বৃত্তাকার পথে পৃথিবীর বড় অবশ্যই না, 2 এবং 3 একই সাথে হতে পারে না। v/√2 দিলে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, আর মুক্তিবেগের সমান বেগ দিলে এটা অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যায় অসীমে। এই যে মুক্তিবেগের সমান দিলে অধিবৃত্তাকার পথে পৃথিবীরে ছেড়ে চলে যায়, মুক্তিবেগের চেয়ে বেশি দিলে পরাবৃত্তাকার পথে পৃথিবীর পৃষ্ঠ ছেড়ে চলে যাবে। তাহলে আনসার হবে 1 এবং 2। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন, সূর্য হতে গ্রহের গড় দূরত্ব আর, এই যে আবার গ্রহগতি সম্পর্কিত কেপলারের সূত্র, পর্যায়কালের বর্গ কক্ষপথের অর্ধপরক্ষের ঘনফলের সমানুপাতিক। আচ্ছা, কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা বেশি? তোমাদের মনে আছে জি কোথায় সবচেয়ে বেশি? জি হচ্ছে বিষুবীয় অঞ্চলে সবচেয়ে বেশি, এবং বিষুবীয় অঞ্চলে বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। আর মেরু অঞ্চলে বিষুবীয় অঞ্চলে ল্যামডার মান 0, কিন্তু জি এর মান কম। জি এর মান কেন কম হয়? জি এর মান তখন যেটা হয়, জি অফ ল্যামডা সমান হচ্ছে জি মাইনাস আর ওমেগা স্কোয়ার, এখানে কমে যায়, আর এখানে জি অফ ল্যামডার মান ডিরেক্ট হয় জি। তাহলে এই জায়গায় কোণের মান হয়, মেরু অঞ্চলে কোণের মান হয়ে যায় কিন্তু 90 ডিগ্রি, কারণ কোণটা এই ভূমধ্যতলের সাথে হিসাব করতে হয়। তাহলে
জি এর মান আসবে বলতেছে কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা বেশি। যেহেতু মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি এবং এই জায়গায় অক্ষাংশের মান হচ্ছে 90 ডিগ্রি, একটু মনে রাখো প্লিজ, আশা করি বুঝতে পারছো। পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগের মান কত? আচ্ছা, মিটার পার সেকেন্ডে যদি বলি, আমি সবগুলো মান বলি। মিটার পার সেকেন্ডে বললে 11,200 মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ডে বলে 2.2 কিলোমিটার পার সেকেন্ড, আর যদি মাইলে বলি তাহলে 7 মাইল পার সেকেন্ড। তাহলে এখানে কোনটা বলা যায়? এই যে 11.2 কিলোমিটার পার আওয়ার, এই যে পার আওয়ারটা এখানে চলে গেছে, আশা করি বুঝতে পারছো। একটা বস্তুর ভর দেওয়া আছে 6 × 10⁻²৪, ব্যাসার্ধ দেওয়া আছে, এটা অবশ্যই পৃথিবী। উপগ্রহটির আনুভূমিক বেগ কত? আনুভূমিক বেগ যদি বের করতে বলা হয়, এখানে আসলে একটা ইনফরমেশন মিসিং হয়ে গেছে, আমি খুবই সরি। আনুভূমিক বেগ বের করতে হলে তো তার একটা উচ্চতা লাগবে। আমরা জানতাম বেগ বীজগুলো হচ্ছে ρ/gm/r+h। এটা এখানে একটা কত উচ্চতায় ঘুরতেছে এই ইনফরমেশনটা দেয়া নাই, এখানে একটু ভুল হয়ে গেছে, সরি। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, উপগ্রহটির পর্যায়কাল কত? এখানে উদ্দীপকে কোনো একটা উচ্চতা দেওয়ার কথা ছিল, উচ্চতাটা নাই হয়ে গেছে। আচ্ছা, 54 যেটা, 2 কেজি ভরের কোনো বস্তু হতে 2 মিটার দূরে বিন্দুর মহাকর্ষীয় বিভব কত? আচ্ছা, যেহেতু বিভব ভি বের করতে বলতেছে, ভি ইকুয়াল হচ্ছে -gm/r, তাহলে -g এর মান জানি 6.67 × 10⁻11, m এর মান বলে দেওয়া আছে 2 কেজি এবং r এর মান হচ্ছে 2 মিটার মানে 2, তাহলে দাঁড়াইলো 2 আর 2 যদি কেটে দেই তাহলে তো দাঁড়াইলো শুধু -g, তাহলে -6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আশা করি বুঝতে পারছো। ও, এখানে তো আবার একটা ঝামেলা বাঁধাইছে, এটার এককটা তো অবশ্যই নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 হতে পারে না, কারণ বিভব বলছে, তো বিভবের একক তো হচ্ছে জুল পার কেজি। এখানে আসলে এককটা তাহলে সি হইতো আনসার, যদি মাইনাস হইতো -6.67 × 10⁻11, এককটা হচ্ছে অবশ্যই জুল পার কেজি, বিভবের একক হচ্ছে জুল পার কেজি। আচ্ছা, আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্নে যাই, একটি কৃত্রিম উপগ্রহের উচ্চতা ও আবর্তনকালের মধ্যে সম্পর্ক কোনটা? উচ্চতা এবং আবর্তনকালের মধ্যে সম্পর্ক আমরা জানতাম, এটা একবারে মুখস্থ রাখতে হবে। এইচ ইকুয়াল হচ্ছে T²gm/4π² - r, এটার সাথে কোনটা মিলে যায়? এই যে T²gm/4π² কিউবিক রুট মানে হচ্ছে 1/3 মাইনাস হচ্ছে r, এই যে তাহলে T²gm/4π² 1/3 - r, আনসার হচ্ছে বি নাম্বার, একটু মনে রেখো। পরের প্রশ্ন, একটি সরল দোলককে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের ভিতরে নিলে, ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহ যারা ঘুরতেছে মানে অনেক উপরে, ওই জায়গায় জি এর মান 0 ধরতে হয়। আচ্ছা, জি এর মান যদি 0 হয় তাহলে পর্যায়কাল অসীম হবে, অবশ্যই অসীম হবে, এটা স্থির থাকবে, মানে তিনোটাই রাইট। যারা এই অপশনটা বুঝছো না, এখানে আসলে একটা অপশন নিচে চলে গেছে হয়তো ডিতে, এখানে 1 2 3 নামে একটা অপশন থাকার কথা। আমি বলি কি হয়েছে, আমরা জানতাম টি ইকুয়াল হচ্ছে 2π × ρ/l/g, তাহলে যেহেতু কৃত্রিম উপগ্রহের কথা বলতেছে মানে অনেক উপরে তো জি 0 ধরতে হয়, আর জি যদি 0 হয় তাহলে টি ইকুয়াল হচ্ছে 2π × ρ/l/g, জি এর মান যদি 0 হয়, আমরা জানতাম something/0 মানে কিন্তু হচ্ছে অসীম, তাহলে পর্যায়কাল হয়ে যাবে অসীম। আর একটা বস্তুর পর্যায়কাল অসীম বলতে বোঝায় ও আসলে ধুলতেছে না, কারণ একটা বস্তু যদি ধুলতো তাহলে তার পর্যায়কাল 1 ঘন্টা 10 ঘন্টা 1 বছর কিছু একটা আসতো। এখন যে ধুলতেছেই না তাহলে তার পর্যায়কাল তো অসীম হবেই, ইট মিনস ও ধুলতেছে না, তাহলে অস্থির থাকবে, একটু মনে রেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে কোনো বস্তুর মুক্তিবেগ নির্ভর করে, কোনো বস্তুর মুক্তিবেগ নির্ভর করে বস্তুর ভরের উপর? অবশ্যই না। পৃথিবীর ব্যাসার্ধের উপর? এটার অবশ্যই নির্ভর করে। বস্তুর ব্যাসার্ধের উপর? অবশ্যই না। পৃথিবীর পৃষ্ঠ ও বস্তুর দূরত্বের উপর? অবশ্যই না। তাহলে অবশ্যই নির্ভর করে পৃথিবীর ব্যাসার্ধের উপর। এইসব জিনিস অনেকবার বলা হয়ে গেছে। মুক্তিবেগ যে গ্রহ থেকে পাঠানো হচ্ছে ওই গ্রহের ভর এবং ব্যাসার্ধের উপর নির্ভর করে, অন্য কিছুর উপর না। 18 নম্বরে বলা আছে, একই কক্ষপথে আবর্তনরত দুটি গ্রহের একটির ভর অন্যটির দ্বিগুণ হলে ভারী উপগ্রহের আবর্তনকাল অন্যটির, একটু খেয়াল করে দেখো, এখানে আবর্তনকাল কিন্তু বস্তুর ভরের উপর অবশ্যই নির্ভর করে না, আবর্তনকাল নির্ভর করতেছে যে দূরত্বের উপর। যেহেতু এখানে বলা যাচ্ছে একই কক্ষপথে, ইট মিনস বুঝে নিতে হবে তাদের আর সেম, আর আর যদি সেম হয় দেখো তো T² সমানুপাতিক r3, তাহলে এই অবস্থায় আমরা বলে দিতে পারবো যে যদি আর চেঞ্জ না হয় তাহলে অবশ্যই টিও চেঞ্জ হবে না, তাহলে আনসার হবে সমান। আশা করি বুঝতে পারছো। সংরক্ষণশীল বল হলো মহাকর্ষ বল, আদর্শ স্প্রিং বল, ওরা অবশ্যই সংরক্ষণশীল বল। মনে রাখবা, অসংরক্ষণশীল বল, এতগুলো অসংরক্ষণশীল বলের মধ্যে আমাদের পরিচিত দুইটা অসংরক্ষণশীল বল হচ্ছে, একটা হচ্ছে ঘর্ষণ বল, এটা হচ্ছে প্রথম যেটা অসংরক্ষণশীল ঘর্ষণ বল, আর আরেকটা হচ্ছে সান্দ্র বল। শুনো, এই সান্দ্র বল এবং ঘর্ষণ বলের মধ্যে খুব সুন্দর একটা মিল আছে। আসলে কঠিন পদার্থের ক্ষেত্রে
বা কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা যেটারে ঘর্ষণ বলি, তরল এবং বায়বীয়র ক্ষেত্রে সিমিলার একটা টার্ম হচ্ছে সান্দ্র বল। এবং এই দুইটা হচ্ছে অসংরক্ষণশীল বল, ওরা সংরক্ষণশীল থাকে না। অন্যতায় আমাদের যে বলগুলা মহাকর্ষ বল, তাড়িৎ-চুম্বক বল, সবল নিউক্লিয় বল বা আদর্শ বল, এই সবগুলোই হচ্ছে সংরক্ষণশীল বল। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, 60 নম্বর বলা আছে ভূপৃষ্ঠে কোনো বস্তুর ভর যদি 50 কেজি হয় তাহলে চাঁদে কত? এটা কেমন প্রশ্ন? এটা তো বাচ্চাদের প্রশ্ন। তাহলে অবশ্যই ভরের কোনো পরিবর্তন হবে না। যেহেতু ভরের কথা বলছে তাহলে অবশ্যই চাঁদেই বলো অন্য কোনো গ্রহে বলো, ভর অবশ্যই সেম থাকবে। আশা করি বুঝতে পারছো। ওজন চেঞ্জ হইতো, কারণ অন্যান্য গ্রহের জি চেঞ্জ হয়ে যেত। আচ্ছা, 61 নম্বর প্রশ্ন বলা আছে পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান কত হবে? আমরা জানতাম স্মল জি ইজ ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। ভাই জি এর সাথে আর এর সম্পর্ক বর্গ এর ব্যস্তানুপাতিক। যেহেতু এখানে এম নিয়ে কিছু বলা নাই, ইট মিনস তোমার বুঝে নিতে হবে এম কনস্ট্যান্ট। আর এম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে জি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে আর কমে গেলে জি অবশ্যই বেড়ে যাবে। তাহলে আনসার হচ্ছে ব্যাসার্ধ যদি হ্রাস পায় তাহলে জি এর মান অবশ্যই বৃদ্ধি পাবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন, দুটি বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করা হলে মহাকর্ষ বলের মান কত হবে? দূরত্ব যদি অর্ধেক হয় তাহলে বল হবে 4/1 তাহলে আনসার হচ্ছে 4 গুণ। দূরত্ব যদি অর্ধেক হয় তাহলে হয়ে যাবে 4 গুণ। এসব তো বোঝানোর দরকার নাই, কারণ এফ এর সাথে ডি এর সম্পর্ক বা দূরত্বের সম্পর্ক হচ্ছে বর্গ এর ব্যস্তানুপাতিক। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন যে জি এর মান কোথায় সর্বাধিক? মেরুতে সবচেয়ে বেশি, এটা আর বলার দরকার নাই। তারপরে পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবী সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করছে, এটা কার সূত্র? এটা অবশ্যই কেপলারের গ্রহগতি সম্পর্কিত সূত্র। পৃথিবীর মহাকর্ষীয় প্রাবল্য জি এর মান দেখছো, বলতেছে মহাকর্ষীয় প্রাবল্য কিন্তু বলতেছে জি ইজ ইকুয়াল টু হচ্ছে 10 নিউটন পার কেজি। তোমাদের বুঝে নিতে হবে, কারণ আমরা জানতাম ই আর জি আসলে সেম জিনিস। যদি একটি কাল্পনিক গ্রহের ঘনত্ব সমান হয়, তার মানে রোরে কনস্ট্যান্ট করে দিছে, ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ বা ব্যাসার্ধ বা পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ওই গ্রহে 10 কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবীর খুব নিকটে অবস্থান করে আবর্তন করছে। কাল্পনিক গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য কত? ওই কাল্পনিক গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য মানে ই এর মান কত হবে? তো বলতেছে যে পৃথিবীর জি এর মান যদি 10 ধরি আমরা, নর্মালি পৃথিবীর জি কিন্তু হচ্ছে 9.8, কিন্তু তারা 10 ধরতে বলতেছে। তাহলে র যদি কনস্ট্যান্ট থাকে, ঘনত্ব যদি সমান থাকে, কিন্তু ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় আরেকটা কাল্পনিক গ্রহের, তাহলে তার জি কত আসবে? আচ্ছা, আমি একটা ইকুয়েশন দেখাই। যখন র কনস্ট্যান্ট তখন আমাদের কাছে জি যেগুলো হচ্ছে 4/3 পাই আর র ইন্টু জি, এরকম একটা ইকুয়েশন আছে। আবার দেখো, স্মল জি বের করার এরকম একটা ইকুয়েশন আছে, জি ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমরা এটা সবাই জানি এবং বলি জি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, কিন্তু জি এর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক এমন একটা ইকুয়েশন আছে, এই যে দেখো। কিন্তু তখন আসলে রে কনস্ট্যান্ট রাখতে হয়। তাহলে যেহেতু আমাদেরকে ঘনত্ব সমান বলে দিছে, তাহলে বুঝে নিতে হবে র কনস্ট্যান্ট, এবং র কনস্ট্যান্ট থাকা অবস্থায় জি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে তারা যদি ব্যাসার্ধের দ্বিগুণ করে তাহলে আমি শিওর জিও দ্বিগুণ। তাহলে জি দ্বিগুণ যদি হয়, নর্মালি পৃথিবীর জি হচ্ছে 10, তার জন্য যেহেতু দ্বিগুণ করতে হবে তাহলে আনসার হবে 20। তারা এটাই জানতে চাচ্ছে ওই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য মানে ওই গ্রহের জি জানতে চাচ্ছে। ওই গ্রহের জি হবে 20 নিউটন পার কেজি। আশা করি এতটুকু সবাই বুঝছো। আমরা যদি এই উদ্দীপকটা একটু দেখি, এখানে একটা ইনফরমেশন বলা ছিল যে একটি উপগ্রহ 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবীর খুব নিকটে অবস্থান করে আবর্তন করতেছে। তো আপাতত তার বেগ হচ্ছে 8 কিলোমিটার পার সেকেন্ড, এটা বলে দেওয়া আছে। সো আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে যে কৃত্রিম উপগ্রহের বেগ কত বৃদ্ধি করলে এটি পৃথিবী ছেড়ে চলে যাবে? আমরা জানি পৃথিবী ছেড়ে তখনই চলে যায় যখন তার বেগটা মুক্তিবেগের সমান হয়ে যায়। তো অলরেডি তার বেগ আছে 8 কিলোমিটার পার সেকেন্ড। আমরা জানি মুক্তিবেগ প্রাপ্ত হতে হলে তার বেগ হওয়া লাগবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে অলরেডি যেহেতু তার বেগ আছে 8 কিলোমিটার পার সেকেন্ড, মুক্তিবেগ প্রাপ্ত হওয়ার জন্য তার আর কত দরকার? তাহলে আমরা যদি এই 11.2 থেকে 8 মাইনাস করে দিই তাহলে বোঝা যাচ্ছে আনসার আসবে 3.2 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে তার বেগ যদি আরও 3.2 কিলোমিটার পার সেকেন্ড বৃদ্ধি করা হয়, এই যে কত বৃদ্ধি করলে, ইট মিনস তার বেগ যদি আরও 3.2 কিলোমিটার পার সেকেন্ড বৃদ্ধি করা হয়, অলরেডি যেহেতু 8 মিটার পার সেকেন্ড আছে, তাহলে ইন টোটাল হয়ে যাবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এবং তার জন্য এটা মুক্তিবেগ প্রাপ্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যাবে। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে 1000 কেজি বরের একটি নৌযান সরল রেখা বরাবর সমবেগে চলছে, নৌযানটির উপর ক্রিয়াশীল বল কত? আরে বাবা, এখানে স্পষ্টতই বলে দেওয়া আছে যে সমবেগে চলতেছে। যেহেতু সমবেগে চলতেছে তার ভর কত আর কোনো ইনফরমেশন পড়ার দরকার নাই। সমবেগে চলতেছে মানে তার উপর ক্রিয়াশীল বলের পরিমাণ আসবে 0। কারণ আমরা জানি কোনো বস্তুর উপর যদি কোনো রকমের এক্সটার্নাল ফোর্স থাকে বা নিট বল যদি শূন্য না হয়, যদি বল থাকে তাহলে তো তার মধ্যে অবশ্যই ত্বরণ থাকতে হবে। যেহেতু এখানে একটা কথা উল্লেখ করা হয়ে গেছে যে সমবেগে চলতেছে, তাহলে অবশ্যই তার উপর আর বল প্রয়োগ করার কোনোই দরকার নাই। আশা করি এতটুকু বুঝতেছো। তাও আবার সরল রেখা বরাবর। তো আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে
পৃথিবীর চারদিকে ঘূর্ণনরত কোনো মহাকাশযানের সরল দোলকের দোলনকাল কত হবে? আচ্ছা, পৃথিবীর চারদিকে ঘূর্ণনরত কোনো মহাকাশযান, এখানে এই আইডিয়াটার মানে হচ্ছে মহাকাশযান যেহেতু বলতেছে, তাহলে তোমার বুঝে নিতে হবে ওই জায়গায় জি এর মান হচ্ছে 0। আর জি যদি 0 হয়, আমরা জানতাম টি ইকুয়াল টু হচ্ছে 2π × ρ/l ডিভাইডেড বাই জি। এই জায়গায় জি এর মান যদি আমরা 0 ইনপুট দিই, তাহলে পর্যায়কাল পাওয়া যাব 2π × ρ/l ডিভাইডেড বাই 0। আর আমরা জানি সামথিং বাই 0 এর মানে হচ্ছে অসীম। তো এখান থেকে একটা জিনিস একটু মনে রাখতে পারো, আমরা বলি যে ভূপৃষ্ঠ দেখে যদি আমরা অসীমে চলে যাই বা পৃথিবীর কেন্দ্রে চলে যাই বা মহাকাশযানে যাই, তাহলে এই ক্ষেত্রে কয়েকটা জিনিস মুখস্থ রাখতে হবে। এই ক্ষেত্রে জি 0, টি অসীম, ইভেন ফ্রিকোয়েন্সি 0। ফ্রিকোয়েন্সি 0 বলতে কি বোঝাচ্ছি? টি এর উল্টা রাশিটা। আমরা যদি টিরে উল্টাই দিই, একটু খেয়াল করে দেখো তো, টি যেহেতু অসীম, তাহলে ফ্রিকোয়েন্সি আসবে 1/∞। 1/∞ মানে হচ্ছে 0। তো এই তিনটা জিনিস একটু মনে রাখো প্লিজ। কি বলছি? পৃথিবীর কেন্দ্রে বা মহাকাশযানে বা মহাকাশে যেটা বলা হয়, এই শর্তে স্মল জি হয়ে যাবে 0, টি হয়ে যাবে অসীম, ফ্রিকোয়েন্সি হয়ে যাবে 0, এবং এর মানে সরল দোলকটা আসলে দুলবে না, সরল দোলকটা আসলে স্থির থাকবে। এই স্থির থাকার মানেই হচ্ছে তার পর্যায়কাল হচ্ছে অসীম। আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, বলা আছে রাডার স্টেশন থেকে চাঁদের দূরত্ব 3.8 × 10⁸ মিটার, এটা হচ্ছে তার ডিস্টেন্স। হলে রাডার সংকেত চাঁদে যাওয়া ও ফেরত আসার জন্য প্রয়োজনীয় সময়, এটা তো একদমই সহজ। তার ডিস্টেন্স দেওয়া আছে, তো আমাদেরকে যদি টাইম বের করতে বলা হয় s = vt, এখানে s হিসেবে কাজ করবে 2d। কেন? কারণ এখানে দুইটা ইনফরমেশন বলছে, যাওয়া ও ফেরত, মানে যাওয়া লাগবে আবার ফিরে আসা লাগবে। তাহলে এখন যদি আমাদের টাইম বের করতে বলা হয়, আমরা জানি রাডার সংকেত যেটা, এটার ভেলোসিটি হবে আলোর বেগের সমান 3 × 10⁸ ইন্টু হচ্ছে টি। তাহলে আমরা যদি এখন ডি এর মান বসাই দিই, তাহলে টাইম আসবে 2 ইন্টু ডিস্টেন্স হচ্ছে 3.8 × 10⁸ ডিভাইডেড বাই 3 × 10⁸। তো এটা যদি আমরা ক্যালকুলেটার চাপি, 2 × 3.8 × 10⁸ ডিভাইডেড বাই 3 × 10⁸, তাহলে আনসার পাওয়া যাবে 2.5 সেকেন্ড, 2.53 সেকেন্ড। এই যে 2.5 সেকেন্ড, আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঘূর্ণনের জন্য বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত কম হবে? বিষুবীয় অঞ্চলে বলতেছে, এই টাইপটা কতবার আসতেছে পরীক্ষায়, কতভাবে আসতেছে। সো আমি আবার একটু রিপিট করি। যে কোনো অক্ষাংশে জি এর মান বের করার ইকুয়েশন হচ্ছে জি মাইনাস আর ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ইন্টু হচ্ছে ল্যামডা। এখানে ল্যামডাটাই হচ্ছে অক্ষাংশ। তো আমরা হিসাব অনুযায়ী জানতাম যে যদি বিষুবীয় অঞ্চলের কথা বলা হয়, এটা যদি পৃথিবী হয়, এই অঞ্চলটা আসলে বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলে আমরা যদি ল্যামডা হিসাব করতে যাই, বিষুবীয় অঞ্চলে ল্যামডার মান হচ্ছে 0। আর এখানে যদি ল্যামডার মান 0 বসাই, cos 0 মানে হচ্ছে 1, তখন জি অফ ল্যামডা ইজ ইকুয়াল টু আসবে জি মাইনাস আর ওমেগা স্কোয়ার। আর যদি আমরা, তাহলে এটা হচ্ছে বিষুবীয় অঞ্চলের জন্য। আর যদি আমরা মেরু অঞ্চলে যাই, তাহলে এই কোণের মানটা দাঁড়ায় 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি এমসিকিউ আসে যে মেরু অঞ্চলে ল্যামডা বা অক্ষাংশ কত, অক্ষাংশ হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে তার মেরু অঞ্চল। এবং তখন যদি জি অফ ল্যামডা বের করতে যাই, এখানে যদি cos 90 বসাই, cos 90 মানে হচ্ছে 0, তাহলে ইকুয়েশনটা আসবে শুধু জি অফ ল্যামডা সমান জি। তাহলে দেখা যাচ্ছে যে মেরুতে জি এর মান ডিরেক্ট জি মানে 9.8, আর বিষুবীয় অঞ্চলে হচ্ছে তার চেয়ে একটু কমে যায়। কতটুকু কমে যায়? আর ওমেগা স্কোয়ার। তো মাঝে মধ্যে এমসিকিউতে ডিরেক্ট এটা আসে, আর এখন যে অপশনগুলো দিছে ইট মিনস এটা বের করতে বলছে। এখন এই জায়গাটা একটু যদি খেয়াল করি, আমরা আর এবং ওমেগা দুইটারই কিন্তু চিনি। কীভাবে চিনি? কারণ আমরা জানতাম ওমেগার ইকুয়েশন হচ্ছে 2π ডিভাইডেড বাই টি, যেখানে পৃথিবীর পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা। তাহলে আমরা যদি ইকুয়েশনটা লিখতে যাই, কতটুকু কম? আর ওমেগা স্কোয়ার পরিমাণ কম। তাহলে আর ওমেগা স্কোয়ারের যদি মান বসাতে যাই, আর এর মান হচ্ছে 6400 কিলোমিটার বা 6.4 × 10⁶, ইন্টু ওমেগা হচ্ছে 2π ডিভাইডেড বাই টি। টি এর জায়গায় আমি একদম বসাই দিই, একদিন মানে 24 ঘন্টা মানে 86400 সেকেন্ড, 86400 সেকেন্ড, সাথে একটা স্কোয়ার আছে। সো আমি যদি একটু ক্যালকুলেটর যাবে প্লিজ, 2 × 3.1416 ডিভাইডেড বাই 86400, এটার আবার স্কোয়ার করা লাগবে। তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে 6.4 × 10⁶, তাহলে পুরোটার আনসার আসবে 0.3 আমি আনসারটা একটু লিখি ফেলি 0.338। তাহলে যদি আমরা 2 গড় সরাই, 2 গড় সরাই, তাহলে tan ইনভার্স, একটা 0 আছে, সরি, 0.0338, তাহলে আনসার আসবে ডি নাম্বার। এই যে 2 গড় সরাইলে পরে 33.8 × tan ইনভার্স 3 বলা যায় মিটার পার সেকেন্ড স্কোয়ার।
অভিজ্ঞ সূর্য ত্বরণের মান এত কম আসবে। তার মানে এখান থেকে কি কি বুঝলাম আমরা, যদি এরকম লেটার দিয়ে থাকে তাহলে আনসার দিতে হবে আর ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ারের ক্যালকুলেটর চাপলে পাওয়া যায় 33.8 × 10⁸ মিটার/সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে একটি উপগ্রহ পৃথিবীর চারদিকে ঘুরছে, ইহার বেগ কতটুকু বৃদ্ধি হলে আর পৃথিবীতে ফেরত আসবে না? বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এখানে কোনো রকমের নাম্বার বা কোনো ডেটা দেওয়া নাই। সো আমাদের নিজে থেকে কিছু জিনিস বুঝে নিতে হবে। তো এখানে ইনফরমেশনটা হচ্ছে এমন, আমরা জানি যে মুক্তিবেগের চেয়ে যদি মুক্তিবেগ ডিভাইডেড বাই √2 কোনো বস্তুরে যদি ঠিক এতটুকু বেগ দেওয়া যায় তাহলে এটা আসলে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে এবং পৃথিবীরে প্রদক্ষিণ করতে থাকবে বৃত্তাকার পথে। পৃথিবীরে কেন্দ্র রেখে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে থাকবে। এই এতটুকু বেগ দিলে পরে ও আসলে কৃত্রিম উপগ্রহে পরিণত হয়। এখন আমরা যদি চাই যে না ও পৃথিবীতে ফেরত আসবে না, যদি অসীমে চলে যেতে হয় তাহলে তার বেগটা হতে হবে মুক্তিবেগের সমান, বেগটা হতে হবে মুক্তিবেগের সমান। তাহলে এখন যদি বলা হয় যে এখন যেহেতু চারিদিকে ঘুরছে তাহলে এখন তার বেগ v/√2, তাহলে v/√2 থেকে যদি বেগটারে আনতে হয় v-তে বা মুক্তিবেগ দিতে হয় তাহলে কতটুকু বেশি দেওয়া লাগবে একটু খেয়াল করে দেখো তো। এখানে যদি আমরা একটা √2 গুণ করে দিই তাহলে তো √2 ক্যান্সেল হয়ে যাবে v। তাহলে দাঁড়াইলো এখন যেহেতু পৃথিবীর চারদিকে ঘুরতেছে তাহলে তার বেগ v/√2, যদি অসীমে চলে যেতে হয় মানে যদি আর ফেরত না আসতে হয় তাহলে বেগ হতে হবে ve, মানে কত গুণ হতে হবে? তার মানে আমি শিওর √2 গুণ হতে হবে, √2 গুণ হতে হবে। √2 এর মান হচ্ছে 1.41 গুণ হতে হবে। তাহলে বৃদ্ধি পেতে হবে কতটুকু? আমরা জানি বৃদ্ধির ক্ষেত্রে 1টা মাইনাস করে দিতে হবে, কারণ প্রথমেই তো সম্পূর্ণ এক অংশ আসিল। এখন যদি 1.41 গুণ হয়, যেমন আমি যদি বলতাম এখন 2 গুণ হয়েছে, তাহলে 2 গুণ যখন হয় তাহলে অবশ্যই 1 গুণ বৃদ্ধি। তাহলে আমরা বৃদ্ধিটা বের করার সময় কি করি, ওই যতটুকু হয়েছে এখান থেকে 1 মাইনাস করে দিলেই তো আমরা পেয়ে যাবো যে কতটুকু বৃদ্ধি। তাহলে হয়েছে কত? হয়েছে হচ্ছে 1.41, তাহলে বৃদ্ধি পাইছে কত? 0.41 গুণ বৃদ্ধি। তাহলে বৃদ্ধি পেয়েছে 0.41 গুণ। এটা যদি পার্সেন্টেজে নেই তাহলে 41% বৃদ্ধি। তাহলে এখানে আনসারটা আসবে 41.4। ও যদিও ক্যালকুলেটার চাপলে মেবি এখানে একটা 4 আসে, তাহলে 41.4%। আশা করি বুঝতে পারতেছো। তাহলে এখানে বেশ ঝামেলার প্রশ্ন। তোমাকে আগেই বুঝে নিতে হবে যে পৃথিবীর চারদিকে ঘুরতেছে মানে তার বেগটা হচ্ছে v/√2। এখন যদি ফেরত না আসতে হয় তাহলে বেগ হতে হবে ve, তাহলে বৃদ্ধি করতে হবে √2 গুণ, √2 গুণ করতে হবে। √2 গুণ বৃদ্ধি মানে হচ্ছে 1.414 গুণ, তাহলে 1.414 গুণ করতে হবে, তাহলে বৃদ্ধি করতে হবে 0.41 গুণ, আর এটার যদি পার্সেন্টেজে নেই তাহলে 41.4% আসবে। আশা করি বুঝতে পারছো। 73তে বলা আছে অভিকোষীয় ত্বরণের তারতম্য হয়, মানে অভিকোষীয় ত্বরণ মানে স্মল জি আর কি, পরিবর্তন হয় উচ্চতার প্রভাবে, অবশ্যই উচ্চতার প্রভাবে হয়। পৃথিবীর আকারের পরিবর্তনে অবশ্যই এটার জন্য হয়, বার্ষিক গতির কারণে অবশ্যই না, বার্ষিক গতির কারণে চেঞ্জ হয় না। পৃথিবীর স্মল জি এর পরিবর্তন হয় আহ্নিক গতির কারণে। তাহলে আনসার আসবে 1 এবং 2, মানে প্রথমটা। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে অভিকোষীয় ত্বরণের জি এর ক্ষেত্রে অক্ষাংশে বেশি হলে জি এর মান বেশি হয়। অক্ষাংশ মানে ল্যামডার মান বেশি হলে জি এর মান বেশি হয়। হ্যাঁ, এই কথাটা সত্য, অক্ষাংশ বেশি হলে জি এর মান বেশি হয়। আমরা যদি এই কোশ্চেনটা বুঝতে যাই, প্রথমটা দেখো, জি অফ ল্যামডা ইজিক্যাল হচ্ছে জি মাইনাস আর ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ইন্টু হচ্ছে ল্যামডা। তো দেখা যাচ্ছে এই অংশটা মাইনাস হয়ে যাচ্ছে, আবার এই ল্যামডার মান যদি বৃদ্ধি করা হয় তাহলে এই অংশটা আসলে কমে যাবে, কারণ cos 90-তে 0 আর cos 0-তে 1। তাহলে একটু বলি, ল্যামডা যত বাড়বে এই পুরো অংশটা তত কমবে, তার জন্য কম বিয়োগ করা লাগবে, তার মানে ও বাড়বে। তাহলে ল্যামডা যত কম জি অফ ল্যামডা তত বেশি। তাহলে এখানে বলা আছে যে অক্ষাংশ বেশি হলে জি এর মান তত বেশি হয়। আমি এমন উল্টা বলছিলাম, এই ল্যামডা যত বেশি, ল্যামডা যদি বেশি হয় তাহলে এটা তত কম হবে, কম বিয়োগ করা লাগবে, তার মানে এটা তত বেশি হবে, তার মানে এটা কিন্তু রাইট। আচ্ছা, বিষুবীয় অঞ্চলে জি এর মান সর্বনিম্ন। বিষুবীয় অঞ্চলে ল্যামডার মান 0, আর ল্যামডার মান যেহেতু 0 এই পুরোটা তখন ম্যাক্স, তাহলে আর cos স্কয়ার ল্যামডা এটা ম্যাক্স হইল, আর এটা যদি ম্যাক্স হয় তাহলে এটা সবচেয়ে কম আসবে, এটাও রাইট। মেরুতে জি এর মান সর্বাধিক হয়, অবশ্যই মেরুতে সর্বাধিক হয়, এটা আমরা জানি। তাহলে আনসার হবে 1, 2, 3। আশা করি এতটুকু বুঝতে পারছো। ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণরত কোনো কৃত্রিম উপগ্রহের বেগ কত? এই উচ্চতায় যদি প্রদক্ষিণ করতে হয় তাহলে বেগ বীজগুলো হচ্ছে রোড ওভার জি এম বাই আর প্লাস এস, এটা আমাদের মুখস্থ মান। বেগ বের করার যে কটা ইকুয়েশন ছিল কি ছিল মনে আছে তো? রোড ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। জি এমরে যদি ওটাই দিই তাহলে আমরা লিখতে পারবো জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এটাও লেখা যায়।
আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে জি এর মান পরিবর্তনের কারণ হলো অক্ষাংশের প্রভাবে অবশ্যই, উচ্চতার প্রভাবে অবশ্যই, আহ্নিক গতির প্রভাবে অবশ্যই। অক্ষাংশ আহ্নিক গতির জন্যই তো অক্ষাংশ নির্দিষ্ট অক্ষাংশে জি এর মান ভিন্ন ভিন্ন হয়। আনসার হচ্ছে ডি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য হতে গ্রহের গড় দূরত্বের আবর্তনকালের বর্গ মানে টি স্কয়ার গড় দূরত্বের এটা যদি আর হয় কি ঘনফলের সমানুপাতিক। কি বলছে? এই যে ঘনফলের সমানুপাতিক, এটা হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। এটাও কতভাবে দিচ্ছে তারা, টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। 78-এ বলা আছে বস্তুর ভরদ্বয় অপরিবর্তিত রেখে এদের মধ্যকার দূরত্ব যদি 3 গুণ করা হয়, ভাই ভরদ্বয় অপরিবর্তিত, এই যে ভরদ্বয় অপরিবর্তিত দূরত্ব 3 গুণ করতেছে, তাহলে হবে 9/1 দূরত্ব যদি 3 গুণ করা হয় তাহলে আনসার হয়ে যায় 9/1 ভাগ। এই যে এফ সমানুপাতিক 1/d², তাহলে এটা যদি 3 গুণ হয় এফ হয়ে যাবে 9/1 ভাগ মানে 1/9। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন, একজন লোক ভূপৃষ্ঠ থেকে 3 মিটার লাফাতে পারে, চন্দ্র কতটুকু লাফাতে পারবে? এটা কি মহাকর্ষ অভিকর্ষের আচ্ছা রিলেটেড দেয়া যায়, কিন্তু এগুলো মনে হয় গতিবিদ্যাতেও আছে বা আচ্ছা আইডিয়াটা কি শোনো, একজন ব্যক্তি যদি একটা নির্দিষ্ট বেগে লাফ দেয় ও একটা ভেলোসিটি নিয়ে ধরনের উপর দিকে লাফ দিল, তাহলে কতটুকু উপরে উঠতে পারবে? এটার বেগ উচ্চতা বের হওয়ার ইকুয়েশন হচ্ছে এইচ ইকুয়াল হচ্ছে v0² ডিভাইডেড বাই হচ্ছে 2g, v0² ডিভাইডেড বাই 2g। তাহলে এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এখানে কোনো ইনফরমেশন দেওয়া নাই যে আসলে কত বেগে লাফ দিছিল। তো এখান থেকে তোমার যেটা বুঝে নিতে হবে যে একজন ব্যক্তি যদি এখানে একটা লাফ দেয়, ধরেন পৃথিবীতে থেকে লাফ দিল, তাহলে তার যে পরিমাণ ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে ও লাফ দিবে, ও যদি চাঁদে বা অন্য যে কোনো গ্রহে যায় তার ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু সেম, ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ কিন্তু সেম, কিন্তু পার্থক্য হবে জি এর। আমরা জানি চাঁদের জি আর পৃথিবীর জি অবশ্যই সেম না। অপরপক্ষে এইচ এর সাথে জি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে কোনো ব্যক্তি যদি একটা নির্দিষ্ট বেগে লাফ দেয়, তার ভি যদি কনস্ট্যান্ট হয়, এটা যদি আমরা কেটে দিই, তাহলে এইচ এর সাথে জি এর সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক। তাহলে যে গ্রহের জি যত বেশি ওইখানে তত কম উঠতে পারবে, কারণ পৃথিবী তো তারা নিজের দিকে টেনে ধরে রাখবে। আবার যে জায়গায় জি এর মান যত কম হবে ও লাফ দিয়ে তত বেশি উপরে উঠতে পারবে। তাহলে আমরা যদি একটা এরকম ইকুয়েশন ফর্ম করি যে H2/H1, তাহলে এখানে আসবে G1/G2, এটা ব্যস্তানুপাতিক। এবং হিসাব করে দেখা গেছে চাঁদের জি পৃথিবীর জি এর, চাঁদের জিরে যদি আমরা G2 বলি, এটা পৃথিবীর জি এর 6/1 ভাগ, প্রায় 6/1 ভাগ, এরকম একটা ইনফরমেশন আমরা জানি। তাহলে H2 এর মান আমাদের বের করতে হবে। আর 1 হচ্ছে আমি পৃথিবী ধরতেছি, তাহলে পৃথিবীতে 3 মিটার লাফ দিয়ে উঠতে পারে, পৃথিবীর জি এর মান জি ধরলাম, আর চাঁদের জি হচ্ছে G/6, যেখানে G1 হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ আর G2 হচ্ছে চাঁদের অভিকর্ষজ ত্বরণ। এই ইনফরমেশনটাটুকু কিন্তু এখানে দেওয়া নাই, এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের প্রায় 6/1 ভাগ। তাহলে G2টা মানে চাঁদের অভিকর্ষজ ত্বরণ G1 এর মানে G1 এর 6/1 ভাগ। এখন এটা যদি আমরা উপরে উঠাই দিই, তাহলে দেখবা G1 ক্যান্সেল, 3ও উপরে যাবে, 6ও উপরে যাবে, 3 ইন্টু হচ্ছে 6, আনসার হচ্ছে 18। তাহলে 18-এর কাছাকাছি যেটা এটাই হবে আনসার। এখানে 18-এর কাছাকাছি একমাত্র হচ্ছে 15 অন্যগুলোর তুলনায়, তাহলে 15 আনসার। আর এই যে 1/6 লিখছি, এটা আসলে এক্সাক্ট ভ্যালু না, এটা হচ্ছে 1/6 এর কাছাকাছি। তো আমরা যদি সবগুলো এগুলোভাবে হিসাব করতাম তাহলে হয়তো 15-এর আশেপাশে একটা আনসার আসতো। তাই এই প্রশ্নের আনসার হবে 15। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে বিভব v/g/m/r, অবশ্যই এটা রাইট। এর একক কেজি জুল পার কেজি, হ্যাঁ ওই যে প্রতি 1 কেজির জন্য যে পরিমাণ কাজ, এই যে তার জন্য প্রতি 1 কেজি মানে পার কেজির জন্য কাজ, এটি একটি ভেক্টর রাশি, অবশ্যই না এটি স্কেলার রাশি। আমার মনে হয় এটা আমরা অলরেডি একবার পড়ছি। বিভব অবশ্যই স্কেলার রাশি, কারণ বিভব হচ্ছে কাজের পরিমাণ, তাহলে আনসার হবে 1। কাজ তো স্কেলার রাশি, তাই বিভব স্কেলার রাশি। 81 নম্বর বলা আছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গেলে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর ত্বরণের মানের 1/5 অংশ হবে। তো আমরা জানতাম উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ G' হচ্ছে G ইন্টু R ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কোয়ার। আমরা যদি এখানে G' এর মান বসাতে যাই, তারা বলতেছে ত্বরণের মান যেন 1/5 হয়, তাহলে G/5 এখানে আসবে G ইন্টু R ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কোয়ার। আমরা যদি এটা সলভ করতে যাই তাহলে দেখা যাবে, আমরা যদি এখন রুট করে দিই তাহলে 1/√5 ইজিক্যাল হচ্ছে R ডিভাইডেড বাই R প্লাস H। আমরা যদি এখন এদিকে R গুণন করে দিই তাহলে পাবো H এর মান যদি বের করতে হয় তাহলে আনসার আসবে √5 মাইনাস 1 ইন্টু 6.4 ইন্টু 10⁶ 7.9, আমি ভুল করলাম কিনা একটু দেখে ফেলি প্লিজ, R প্লাস H ইন্টু √5 ইন্টু হচ্ছে R, তাই দাঁড়ালো √5 মাইনাস 1 ইন্টু 6400, 7.91 কিলোমিটার।
7.9, এখানে আনসার নাই আসলে, আনসারটা হওয়া উচিত হচ্ছে এইচের মান আসা উচিত 7910 কিলোমিটার। কোনো একটা জায়গায় ভুল হয়েছে, সরি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচের কোন স্থানে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা সর্বাধিক? দেখো মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা, ভাই মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা মানেই তো হচ্ছে ই, আর আমরা জানতাম ই আর জি আসলে সেম জিনিস। তাহলে সহজ কথায় তারা এই প্রশ্নে বললেই হইতো যে কোথায় জি এর মান সবচেয়ে বেশি। আমরা জানি জি এর মান পৃথিবীর কেন্দ্রে না, পৃথিবীর কেন্দ্র তো 0, পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে না, উপরের দিকে গেলে তো কমতে থাকে, তাহলে অবশ্যই এটা না। বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম হয়। মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। দেখছো একই প্রশ্ন কতভাবে তারা ঘুরায় পেছায় দিচ্ছে। আচ্ছা, জি এর মান বেশি হয়, সেম আবার প্রশ্ন মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, অন্যগুলো দেখো না, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম হয়। উত্তরগুলার দে না, অবশ্যই না, এসব পরে আর লাভ নাই, যেহেতু মেরু অঞ্চল আনসার আছে, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। একটি গ্রহের ব্যাস হচ্ছে 6000 কিলোমিটার এবং অভিকর্ষ, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। মুক্তিবেগ কত? বেগ VE হচ্ছে ρ/2g × r, এখানে বসাই দিলেই হয়ে যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে বস্তুটির ভর দ্বিগুণ করা হলে মুক্তিবেগ। দেখো বস্তুর ভর যদি দ্বিগুণ করা হয়, আচ্ছা বস্তুর ভরের উপর কি মুক্তিবেগ নির্ভর করে নাকি? অবশ্যই না, অপরিবর্তিত থাকবে। অবশ্যই আনসার প্রথমটা, অর্ধেক হবে দ্বিগুণ হবে, এগুলো তো পসিবলই না। যেহেতু বস্তুর ভরের উপর মুক্তিবেগ নির্ভরই করে না, তাহলে ভর দ্বিগুণ 3 গুণ 4 গুণ যাই করুক না কেন, মুক্তিবেগ অবশ্যই অপরিবর্তিত থাকবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি সরল রেখা দোলককে, মানে মেবি সরল দোলককে বলা উচিত ছিল, ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের ভিতরে নিলে, ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের যেহেতু জি শূন্য হবে, অবশ্যই জি শূন্য হবে, দোলনকাল অসীম হবে, এটাও রাইট, দোলকটি স্থির থাকবে, এটাও রাইট। তাহলে আনসার হচ্ছে 1 2 3। আমি কিন্তু অলরেডি এটা পড়াই ফেলছি। কি বলছি? পৃথিবীর কেন্দ্রে, মহাকাশে, মহাশূন্য জানে, জি শূন্য, টি অসীম, ফ্রিকোয়েন্সি 0 এবং এটা থেমে থাকবে। আবার বলি, জি শূন্য, টি অসীম, ফ্রিকোয়েন্সি 0, এটা থেমে থাকবে। লাস্টের কথাটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে দেখা যাবে কি উপরের দুইটা ধরে ফেলছো, অসীমও বুঝে গেছো, কিন্তু দেখা যাবে যে থেমে থাকবে এটা বুঝতেছো না। সো প্লিজ এটা একটু বুঝো। একটা বস্তু পর্যায়কাল অসীম মানে তো ধুলতেছে না, যদি ধুলতোই তাহলে 1 দিন 2 দিন 5 দিন কিছু একটা সময় তো থাকতো, ধুলতেছে না মানেই তো সময় শূন্য। তারপরের প্রশ্ন, পৃথিবীর গড় ঘনত্ব কত? পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে পানির ঘনত্বের 5.5 গুণ বেশি, এভাবে তুমি মনে রাখবা। তাহলে পানির ঘনত্ব হচ্ছে 10 কিউব, তার চেয়ে 5 গুণ বেশি, 5.5 গুণ বেশি, মানে 5.5। আচ্ছা, পরবর্তী প্রশ্নে বলা আছে মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান অসীমে। হ্যাঁ, সর্বোচ্চ মান অসীমে, সর্বোচ্চ মান 0, এটি কখনো ঋণাত্মক হতে পারে না, এটা অলরেডি পড়ানো হয়েছে। অবশ্যই মহাকর্ষীয় বিভব তো শূন্যই থাকে অলওয়েজ। আমরা জানি অসীমে শূন্য, ক্ষেত্র সৃষ্টিকারী বস্তুর দিকে যত আসতে থাকবে এটার মান তত নেগেটিভ হতে থাকবে। পরবর্তী প্রশ্নে বলা আছে নিচের কোনটি মহাকর্ষীয় ধ্রুবকের একক নির্দেশ করে? মহাকর্ষীয় ধ্রুবকের একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, অবশ্যই এটা রাইট। এটা তো আর আমরা এর আগেও পড়ছি। আচ্ছা, 90 নম্বর প্রশ্ন বলছে পৃথিবী হতে 3400 আলোকবর্ষ দূরে একটি গ্রহের সন্ধান পাওয়া গেল যার ভর পৃথিবীর ভরের সমান। আচ্ছা, এই কথাটা ইম্পর্টেন্ট, ভরের সমান তার মানে এম কনস্ট্যান্ট, কিন্তু ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, এই যে আর অর্ধেক হয়ে গেছে। উক্ত গ্রহে অভিকর্ষজ ত্বরণ কত আসবে? পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের কত হবে? দেখো উপরের যে ইনফরমেশনটা 3400 আলোকবর্ষ দূরে, এইসব আসলে কোনো কাজেরই না। একটা গ্রহ পৃথিবী থেকে কতটুকু দূরে তার উপর তো অবশ্যই জি এর মান নির্ভর করবে না। আচ্ছা, যার উপর নির্ভর করবে আমরা জানতাম জি বের করার ইকুয়েশন হচ্ছে যে কোনো গ্রহের জন্য GM ডিভাইড বাই হচ্ছে r²। এখানে স্পষ্টতই বলে দিছে ওই গ্রহের ভর পৃথিবীর ভরের সমান, তার মানে এম কনস্ট্যান্ট। এম যখন কনস্ট্যান্ট তখন জি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। ক্যাপিটাল জি নিয়ে তো কথা বলার লাভ নাই, হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ও কোনো কিছুর উপরে নির্ভর করে না। এখন যেহেতু বলতেছে যে ব্যাসার্ধ অর্ধেক করা হয়ে গেছে, এই আর যদি অর্ধেক হয়ে যায় আমি শিওর এই জি হয়ে যাবে 4 গুণ, তাহলে আনসার হবে 4 গুণ। যেহেতু আর অর্ধেক বলতেছে তাহলে জি হবে 4 গুণ, অর্ধেক যেহেতু বর্গ করে উল্টাই দিতে হবে, তাহলে এটা আসতেছে 1/4। এখন উল্টাই দিব কেন? কারণ এটা তো ব্যস্তানুপাতিক, তাহলে ব্যস্তানুপাতিক যেহেতু তাহলে 1/4 উল্টাই দিলে হয়ে যাবে 4 গুণ। তাহলে আবার বলতেছি জি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে ব্যাসার্ধ যেহেতু অর্ধেক হয়েছে জি হবে 4 গুণ, আনসার সি। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ জি, পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, মানে জাস্ট ইকুয়েশনটা জানতে চাচ্ছে জি r²/r+h, এই যে আনসার হচ্ছে ডি। আমরা জানতাম জি প্রাইম উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ জি ইন্টু r ডিভাইডেড বাই r+h হোল স্কয়ার, একটু মুখস্থ রেখো। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য কতটুকু হবে? আচ্ছা, আমাদের কাছে এরকম একটা প্রশ্ন আছে যে পর্যায়কালের বর্গ তার যে অর্ধপরাক্ষ, পর্যায়কালের বর্গ তার যে অর্ধপরাক্ষ মানে আর, তার ঘনফলের সমানুপাতিক। যাই হোক, ঘনফল, বর্গ, বর্গমূল যাই হোক, কথাটা তো সমানুপাতিক। তাহলে যেহেতু সমানুপাতিক তাহলে অবশ্যই দূরত্ব যদি কমে যায় তাহলে অবশ্যই বছরের দৈর্ঘ্য কমে যাবে।
কারণ আবার বলতেছি এখানে যেহেতু সমানুপাতিক দেওয়া হয়ে গেছে, ইট মিনস একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। কি হারে বাড়বে কমবে এটা হয়তো বর্গমূল এইসব দেখে সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু বাড়বে সমানুপাতিক যেহেতু, তাহলে এটা বাড়লে বাড়তে বাধ্য। তাহলে পৃথিবীর গড় দূরত্ব মানে আর যদি কমে যায়, তাহলে আর যদি কমে যায় বছরের দৈর্ঘ্য মানে টি অবশ্যই কমে যাবে। তাহলে সেম প্রশ্ন যদি বলতো যে গড় দূরত্ব যদি বেড়ে যায়, তাহলে অবশ্যই বছরের দৈর্ঘ্যটা তখন বেড়ে যাইতো। আশা করি এতটুকু বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে 2 কেজি বরের বস্তু হতে 2 মিটার দূরে কোনো বিন্দুর মহাকর্ষীয় বিভব কত? আচ্ছা, মহাকর্ষীয় বিভব V হচ্ছে -G × M / হচ্ছে R। তাহলে এখানে বলেই দিছে M এর মানও 2 কেজি, আরও 2 কেজি, তাহলে জাস্ট আনসারটা হবে -G। তাহলে দাঁড়ালো মাইনাস, এটা মনে হয় আমরা একটু আগে পড়ছিলাম এবং এখানে আনসারে একটা ঝামেলা দেখতেছিলাম। আনসারটা হওয়া উচিত, এখানে এককটা মিলতেছে না, যেহেতু বিভব মহাকর্ষীয় বিভব জানতে যাচ্ছে, তাহলে বিভবের একক কিন্তু হচ্ছে জুল পার কেজি, বিভবের একক কিন্তু নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 হয় না। তাহলে হ্যাঁ, তার মানটা ডিরেক্ট জি এর সমান, ঋণাত্মক মানের সমান। তাহলে আমার হিসাব অনুযায়ী আনসার হওয়া উচিত 6.67 × 10⁻11 এবং এককটা হওয়া উচিত জুল পার কেজি। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব একটা স্কেলার রাশি, অবশ্যই এর একক জুল পার কিলোগ্রাম, অবশ্যই এটা রাইট। মহাকর্ষীয় ক্ষেত্র কোনো বিন্দুতে এটি ঋণাত্মক, হ্যাঁ মহাকর্ষীয় ক্ষেত্রের বিন্দুতে ঋণাত্মক। আর মহাকর্ষীয় ক্ষেত্র সৃষ্টিকারীর বাইরে যখন হবে মানে অসীমে যখন হবে তখন তার মান 0 এবং 0টাই হচ্ছে সর্বোচ্চ। আচ্ছা, কোন স্থানে মহাকর্ষীয় প্রাবল্যের স্থান ওই স্থানে অভিকর্ষজ ত্বরণের সমান, ডিরেক্ট সমান? আমরা কতবার বলতেছি E = G। মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য মানে E আর ওই জায়গায় অভিকর্ষজ ত্বরণ G, দুইটা সেম জিনিস। এটা বোঝার উপায় কি? দেখো, ক্ষেত্র সৃষ্টিকারী বস্তুরা যখন পৃথিবী হবে, তাহলে আমরা জানতাম E = F/m। তাহলে F এর জায়গায় লিখতে পারি আমরা mg/m, m আর m যদি চলে যায় তাহলে আস্তে আস্তে G, তাহলে E আর G অবশ্যই সেম জিনিস। দেখো, কোন স্থানে মহাকর্ষীয় প্রাবল্য ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের ডিরেক্ট সমান মানে E আর G, অবশ্যই দুইটা সেম জিনিস। আচ্ছা, 96-এ বলা আছে মুক্তিবেগের মান নিচের কোনটির উপর নির্ভর করে না। এই নাটা দেখো আবার একটু, কোনটার উপর নির্ভর করে না? অবশ্যই গ্রহের বরের উপর নির্ভর করে, গ্রহের ব্যাসার্ধের উপর নির্ভর করে, অভিকর্ষজ ত্বরণের উপরও নির্ভর করে, কিন্তু বস্তুর বরের উপর নির্ভর করে না। তাহলে এই যে এই বস্তুর বর হবে আনসার, যেহেতু বলতেছে যে কোনটার উপর নির্ভর করে না। আর উপরের তিনটার উপর আসলে নির্ভর করে, বস্তুর ভর, গ্রহের ব্যাসার্ধ, অভিকর্ষজ ত্বরণ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ G হলে পৃথিবীর পৃষ্ঠ থেকে R/2 উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান কত আসবে? আমরা জানতাম G' হচ্ছে G × R/R + H²। তো আমরা যদি এখানে মান বসাতে যাই, R এর জায়গায় R/R + H এর জায়গায় লিখতে পারবো আমরা R/2। তাহলে এটা যদি R/2 হয় সাথে একটা হোল স্কোয়ার, তাহলে নিচ থেকে দেখবা সবার R যদি ক্যান্সেল করে দিই, 2 লসাগু গেলে 2 + 1 আর উপরে তো 1 আছেই, হোল স্কোয়ার ইন্টু হবে G। আমি যেটা করছি এটা হচ্ছে এখান থেকে আর উপর থেকে তো আর কমন যাচ্ছে, নিয়ে আরটারে উপরের সাথে কেটে দিছি, তাহলে আসবে 2/3 দিয়ে একটা হোল স্কোয়ার ইন্টু একটা G তো আছে এইখানে, তাহলে দাঁড়ালো 9.8 × 4/9। ও, এখানে তো G আকারে রেখে দিছে, তাহলে সহজ কথায় G এর জায়গায় G থাক, 4G/9, 4G/9। এই যে, আশা করি বুঝতে পারছো প্রথমটা আনসার। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে ভর অক্ষুণ্ণ রেখে পান m কনস্ট্যান্ট যদি পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা হয় তাহলে ভূপৃষ্ঠ ত্বরণের মান কত আসবে? অবশ্যই 4 গুণ হবে। একটু আগে যেটা বলতেছিলাম, এই যে g হচ্ছে G × m / হচ্ছে R²। m যদি কনস্ট্যান্ট হয়, এই যে বড় অক্ষুণ্ণ মানে তো m কনস্ট্যান্ট, তাহলে G এর সাথে R এর সম্পর্ক হচ্ছে বর্গ এর ব্যস্তানুপাতিক Gm/R²। তাহলে ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, আর যদি অর্ধেক করা হয়, এটা কিন্তু হয়ে যাবে 4 গুণ, বর্গ করে উল্টাই দিতে হবে। তাহলে অর্ধেক মানে 1/2, বর্গ মানে 1/4, তারে উল্টাই দিলে তার মানে আনসার আসবে 4 গুণ। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে সূর্য দেখে পৃথিবীর গড় দূরত্ব বর্তমানের দ্বিগুণ করা হলে সূর্যের চারদিকে আবর্তনকাল বর্তমানের কত গুণ হবে? আচ্ছা, একটু খেয়াল করে দেখো, T² = R³। তাহলে গড় দূরত্ব বর্তমান দূরত্বের দ্বিগুণ করতেছে, তাহলে আর রে তারা দ্বিগুণ করে দিচ্ছে, জানতে চাচ্ছে যে টিটা কত গুণ হবে। তাহলে এখন যদি আমরা উভয় পাশে আবার রুট করে দিই, স্কোয়ার রুট করে দিই, তাহলে টি সমানুপাতিক লিখতে পারবো R³ সাথে একটা রুট ওভার। যদি উভয় পাশে রুট ওভার করে দিই তাহলে এটারে এইভাবেও লেখা যায়, T² সমানুপাতিক R³ বলা যে কথা, টি সমানুপাতিক রুট ওভার R³ সেম জিনিস। তাহলে এখন যেহেতু তারা বলতেছে দ্বিগুণ করে দিছে, তাহলে আমরা যদি এখানে একটা 2 দিয়ে বুঝতে যাই, তাহলে 2³ রুট ওভার, তাহলে দাঁড়াইলো 2³ মানে হচ্ছে 8 যদি রুট করি তাহলে আনসার আসবে 2√2। 2√2 যদি ক্যালকুলেটার চাপি মানে রুট ওভার 8 যেটা, এটার আনসার আসবে 2.28 মানে এই যে 2.83 আর কি। তাহলে কত গুণ হবে? আচ্ছা, কত গুণ হবে বলছে কিন্তু, তাহলে এই যে
2√2 মানে 2.83 গুণ হবে। তাহলে আবার বলি, আর যদি বাড়ে দ্বিগুণ তাহলে টি বাড়বে 2.83 গুণ। এটা কিভাবে হইল? টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, তারপর উভয় পাশে রোড করে দিছি, টি সমানুপাতিক হচ্ছে রোড ওভার আর কিউব, দেন এখানে আর এর মান দ্বিগুণ করে দিলে আমরা টি এর একটা মান পেয়ে গেছি। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? পৃথিবীর কেন্দ্রে তো জি এর মান অবশ্যই 0। পৃথিবীর কেন্দ্রে মহাকাশে মহাশূন্যে অবশ্যই জি এর মান 0। পরবর্তী প্রশ্নে বলা আছে সুষম ত্রিভুজাকৃতি পাথের অভিকর্ষ কেন্দ্র কোথায়? অভিকর্ষ কেন্দ্র হচ্ছে মধ্যমাগুলার ছেদবিন্দুতে। মধ্যমাগুলার ছেদবিন্দুরে কি বলা হয়? মধ্যমাগুলার ছেদবিন্দুরে বলা হয় ভর কেন্দ্র। এই ভর কেন্দ্রতেই তার অভিকর্ষ কেন্দ্র থাকবে। পরবর্তী প্রশ্নে বলা আছে ওজন নিচের কোনটির সমানুপাতিক? যেখানে ওজন W হচ্ছে m × g, তাহলে এখানে দুইটা জিনিস আছে, m এবং g। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে যেহেতু চাপ, আয়তন, ক্ষেত্রফল অবশ্যই এরকম কোনো রাশি এখানে নাই, জাস্ট বরের সমানুপাতিক। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমরা যদি পরের অংশটা দেখি যে 500 মিলিগ্রাম ভরের বস্তুর অভিকর্ষ বল কত? অভিকর্ষীয় বল মানে হচ্ছে সহজ কথায় W বের করতে বলতেছে, W আসবে mg। m যেহেতু 500 মিলিগ্রাম আছে, তার সাথে জি এর মান হচ্ছে 9.8 মিলিগ্রামে। যদি গ্রামে নিতে হয় তাহলে প্রথমত হচ্ছে 1000 দিয়ে গুণ, তাহলে 0.5 গ্রাম, এটা গ্রাম আসবে, ইন্টু হচ্ছে 9.8। তারে যদি আবার কেজিতে না লাগে তাহলে 0.5 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে 9.8। ক্যালকুলেটার চাপলে যা আসে তাই। এটা যদি আমরা ক্যালকুলেটার চাপি তাহলে আনসার পাবো 0.5 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে 10⁻³ ইন্টু হচ্ছে 9.8, 4.9 ইন্টু 10⁻³, 4.9 ইন্টু 10⁻³ নিউটন। এটা একদমই সহজ, জাস্ট মিলিগ্রামে কেজিতে না লাগবে, এটা একটু বোঝা লাগবে। পৃথিবীর বড় ব্যাসার্ধ যথাক্রমে m ও r হলে ঘনত্বের রাশিমালা কত? আমরা জানতাম ঘনত্ব ρ সমান হচ্ছে m/v। তাহলে ব্যাসার্ধ যদি হয় ক্যাপিটাল R, তাহলে পৃথিবী যেহেতু গোলাকার, তাহলে তার আয়তন আসবে 4/3 পাই r³ আমরা যদি এটা একটু রিঅ্যারেঞ্জ করে দিই তাহলে আসবে 3m/4 পাই ইন্টু হচ্ছে r³। তাহলে এই যে 3m/4 পাই r³, আনসার হচ্ছে সি। আমাদের পরবর্তী প্রশ্ন 105 নম্বরে বলা আছে যে আকর্ষণ বলের অভিমুখে যদি সরণ হয় তাহলে মহাকর্ষীয় বিভবের পার্থক্য অবশ্যই আনসার আসবে ঋণাত্মক। কারণ আমরা জানতাম যে মহাকর্ষীয় বিভব এর মান ধরা হয় অসীমে এবং তা শূন্য, এবং যত ক্ষেত্র সৃষ্টিকারী বস্তুর দিকে আসবে, মানে অবশ্যই মহাকর্ষ বল তো আর বিকর্ষণধর্মী হয় না, তো মহাকর্ষীয় ক্ষেত্র সৃষ্টির দিকে যখন আসবে তখন তার মান তত ঋণাত্মক হতে থাকবে। আশা করি এতটুকু বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে গাছের একটি আপেল পৃথিবীকে স্মল এফ বলে আকর্ষণ করছে এবং পৃথিবী আপেলকে ক্যাপিটাল এফ বলে আকর্ষণ করতেছে, তাহলে কোনটা সঠিক? অবশ্যই স্মল এফ এবং ক্যাপিটাল এফ দুজন সমান। এটা আমরা এর আগের অংশতেও পড়ে আসছিলাম। প্রথমে একটা অংশ পড়ছিলাম এমন যে একটা বস্তু যত বিশালই হোক আর একটা বস্তু যত ক্ষুদ্রই হোক, একটা ভারী বস্তু একটা হালকা বস্তুকে যে বলে আকর্ষণ করবে, একটা হালকা বস্তু একটা ভারী বস্তুকে ঠিক একই বলে আকর্ষণ করবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে একটি বস্তুর ভর দ্বিগুণ করা হলে ভূপৃষ্ঠ হতে এর মুক্তিবেগ কত হবে? ভাই বস্তুর ভরের উপর মুক্তিবেগ নির্ভর করে না, তাহলে ভর যত গুণই করা হোক এটা অপরিবর্তিত থাকবে, মুক্তিবেগ অবশ্যই পরিবর্তন হবে না। অভিকর্ষীয় মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতিশক্তি বৃদ্ধি পায়। ইয়েস, যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়বে অভিকর্ষজ বলের প্রভাবে তার ভেলোসিটি গেইন করবে, বিধায় তার মুক্তিবেগ অবশ্যই গতিশক্তি অবশ্যই বাড়বে, বিভব শক্তি হ্রাস পাবে। গতিশক্তি বাড়তেছে মানে তো বিভব শক্তি হ্রাস পেতেই হবে। যান্ত্রিক শক্তি বৃদ্ধি পায় অবশ্যই না, যান্ত্রিক শক্তি তো একটা কনস্ট্যান্ট নাম্বার, এটা তো একটা ধ্রুব সংখ্যা। যান্ত্রিক শক্তি অবশ্যই চেঞ্জ হয় না। বিভব শক্তি যখন বাড়ে গতিশক্তি কমে, গতিশক্তি বাড়লে বিভব শক্তি কমবে, কিন্তু যান্ত্রিক শক্তি চেঞ্জ হবে না। তাহলে আনসার হবে 1 এবং 2। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে 90 ডিগ্রি অক্ষাংশে 1 কেজি ভরের বস্তুর ওজন কত? এখন দেখো 90 ডিগ্রি অক্ষাংশে মানে মেরুতে জি এর আদর্শ মান ধরা হচ্ছে 9.81। তাহলে এখন যদি 1 কেজি ভরের বস্তু নেই এবং ওজন বের করতে হয়, ওজন মান হচ্ছে m × g, তাহলে m এর মান 1 কেজি, g এর মান হচ্ছে 9.81, তাহলে আনসার আসবে 9.81। এই যে আনসার হচ্ছে 9.81। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর ভর m এবং ব্যাসার্ধ যদি r হয় তাহলে স্মল জি এবং ক্যাপিটাল জি এর অনুপাত কত? এটা এমসিকিউতে দেখলাম অনেকবার আসছে। স্মল জি যেগুলো আমরা জানতাম gm/r², তাহলে ক্যাপিটাল জি রে যদি এই পাশে নিয়ে আসি তাহলে স্মল জি বাই ক্যাপিটাল জি এর জায়গায় লিখতে পারবো m/r²। এই যে আনসার হবে m/r²। এখানে তো দেখা যায় অপশন নাই, m/r², নাকি আমি উল্টাপাল্টা লিখলাম? স্মল জি যেগুলো gm/r², এখানে হচ্ছে r² দেওয়া উচিত ছিল, এখানে মনে হয় ভুল হয়ে গেছে, সরি। তুমি এটা এইভাবেই মনে রাখবা, স্মল জি বাই ক্যাপিটাল জি ইজিক্যাল হচ্ছে m/r²। পরবর্তী প্রশ্নে বলা আছে চন্দ্র পৃথিবীর দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তবে তাদের মধ্যকার আকর্ষণ বল পূর্বের তুলনায়।
চন্দ্র পৃথিবীর দূরত্ব দ্বিগুণ করা হয়েছে। আচ্ছা, দূরত্ব যদি দ্বিগুণ করা হয় বল হবে 4/1 এইসব তো একদম সহজ প্রশ্ন, কারণ বলের সাথে দূরত্বের সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিজ্ঞ সূর্য ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে অবশ্যই বৃদ্ধি পায়। বিষুবীয় অঞ্চল থেকে যত মেরু অঞ্চলের দিকে যায় অভিজ্ঞ সূর্য ত্বরণ তত বৃদ্ধি পায়। উল্টায় বলা যায় মেরু থেকে বিষুবীয় অঞ্চলের দিকে যত যায় তত হ্রাস পায়। বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম, মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। জি এর মান সম্পর্কে কোন তত্ত্বটি সঠিক? পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে উঠলে জি বাড়ে, মানে কি? উপরে উঠলে বাড়বে কেন? উপরে উঠলে তো কমে। পৃথিবীর অভ্যন্তরে গেলে এর মান কমে, হ্যাঁ অভ্যন্তরে গেলে কমে, এটা রাইট। মেরু থেকে বিষুবীয় অঞ্চলের দিকে অগ্রসর হলে এর মান বাড়ে, না মেরু থেকে বিষুবীয় অঞ্চলের দিকে গেলে কমে। ভূপৃষ্ঠে এর মান সর্বোচ্চ, ভূপৃষ্ঠে এর মান সর্বোচ্চ, হ্যাঁ এটাও তো রাইট, ভূপৃষ্ঠে এর মান তো সর্বোচ্চ। তাহলে এখানে তো আনসার দেখা যাচ্ছে যে দুইটা সঠিক হয়ে যায়। তোমাকে এভাবে মনে রাখতে হবে, পৃথিবীর অভ্যন্তরে গেলে কিন্তু জি এর মান কমে, অবশ্যই কমে। পৃথিবীর পৃষ্ঠে হচ্ছে জি এর মান হচ্ছে 9.8, অভ্যন্তরে গেলে কমতে থাকে। ভূপৃষ্ঠে এর মান সর্বোচ্চ, উপরে নিচে যে কোনো দিকে যায় না কেন এটা কমতে থাকবে। আচ্ছা, তাহলে এটার আনসার হচ্ছে বি এবং ডি দুইটাই, যদিও দুইটা হওয়া উচিত না, আমার কাছে মনে হচ্ছে যে এই তথ্য অনুযায়ী দুইটাই রাইট, কিন্তু এক একটা এমসিকিউতে আসলে একটাই রাইট রাখবে, বোর্ড পরীক্ষায় দুইটাই রাইট রাখে না সাধারণত। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, চন্দ্রপৃষ্ঠে অভিজ্ঞ সূর্য ত্বরণের মান পৃথিবীর পৃষ্ঠে ত্বরণের মানে 1/6, এই যে 6/1 হলে পৃথিবীতে এম্বরের বস্তুর ভর চন্দ্রপৃষ্ঠে কত হবে? এখন বস্তুর ভরের উপর তো আর কোনো ইফেক্ট পড়বে না, এইসব ইনফরমেশন দিয়ে তোমার কনফিউজ করানোর জন্য দিচ্ছে যে ত্বরণের মান হচ্ছে 6/1, তাহলে বস্তুর পৃথিবীতে এম্বরের বস্তুর ভর চন্দ্রপৃষ্ঠে কত হবে? ভর তো এমই থাকবে, এটা ভরের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, 115 নম্বর প্রশ্নে বলা আছে কোনো বস্তুর উত্তেপন বেগ মুক্তিবেগ অপেক্ষা বেশি হলে কি হয়? এখানে 4-5টা লাইন আছে, একদম মুখস্থ রাখতে হবে, দেখা যাচ্ছে যে বারবার রিপিট হচ্ছে, আমি একটু বলে ফেলি আমার মতো করে। ভি যদি মুক্তিবেগ হয় √2 দিলে কি হয়? প্রদক্ষিণ করতে থাকবে পৃথিবীরে, যেটা বলা হয় চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে, পৃথিবীরে কেন্দ্র করে ঘুরতে থাকবে। কত বেগে? v/√2। এই v/√2 মানটা একটু মনে রেখো, 7.88 কিলোমিটার/সেকেন্ড। আচ্ছা, যদি এক্স্যাক্টলি ভি হয় চলে যাবে, কিন্তু যাওয়ার সময় পথটা হবে অধিবৃত্তাকার। যদি বেগটা মুক্তিবেগের সমান হয় তাহলে অসীম চলে যাবে, এবং যখন যাবে তখন তার পথটা হবে অধিবৃত্ত। কিন্তু যদি বেগটা মুক্তিবেগের চেয়েও বেশি দিই আমরা, মুক্তিবেগের চেয়ে বেশি বেগ দিলে পরে অবশ্যই চলে যাবে, মুক্তিবেগ দিলেই তো চলে যায়, তাহলে মুক্তিবেগের চেয়ে বেশি দিলেও চলে যাবে, তবে যাওয়ার সময় তার পথটা হবে পরাবৃত্তাকার। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখি এখানে কি বলছে, মুক্তিবেগ অপেক্ষা বেশি, এই যে লাস্টেরটা, চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে, অবশ্যই না। পৃথিবীতে আর ফিরে আসবে না, হ্যাঁ পৃথিবীতে অবশ্যই ফিরে আসবে না। পরাবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে, হ্যাঁ অবশ্যই পরাবৃত্তাকার পথে পৃথিবী চলে যাবে। আনসার হচ্ছে 2 এবং 3। আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন হচ্ছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য অবশ্যই কমে যাবে। এটা একটু আগে পড়ে আসছিলাম, আমরা জানতাম t² সমানুপাতিক হচ্ছে r3। তাহলে t² সমানুপাতিক যদি r3 হয় তাহলে গড় দূরত্ব যদি কমে এটাও কমে যাবে, সম্পর্কটা তো সমানুপাতিক, হোক বর্গ বা বর্গমূল বা ঘনফল যাই হোক। পরের প্রশ্নে বলা আছে কোন স্থানের মহাকর্ষীয় প্রাবল্যের মান ওই স্থানে অভিজ্ঞ সূর্য ত্বরণের সমান? ই এবং জি তারা দুজন সমান, এই যে আনসার হবে সি। পরবর্তী প্রশ্নে বলা আছে গ্রহের গতির ক্ষেত্রে একটি গ্রহ থেকে সংযোগের সরলরেখা সমান সময়ের সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটি কোন নীতির সরাসরি ফল? এটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, এটা আমরা একটু আগে পড়ে আসছিলাম। পৃথিবীর ঘূর্ণন যদি হঠাৎ থেমে যায় তাহলে মেরু অঞ্চলে বস্তুর ভর হবে, ভর তো আগের মতোই হবে, ভরের কোনো চেঞ্জ হবে নাকি? বস্তুর ভর হবে বলতেছে, ঘূর্ণন থেমে গেলে বস্তুর ভর সেম থাকবে। ইভেন শুধু ভর না, এখানে যদি ওজনও বলতো, আমি এটা একটু বলে রাখি, ওজন হবে বা জি হবে, এরকম যদি প্রশ্ন করতো, মেরু অঞ্চলে কোনো চেঞ্জ হবে না, না ভরের চেঞ্জ হবে, না ওজনের চেঞ্জ হবে, না জি এর চেঞ্জ হবে, কারণ পৃথিবীর ঘূর্ণনের জন্য জি এর এমনি কোনো ইফেক্ট থাকে না, ঘূর্ণনের কোনো ইফেক্ট জি এর উপর পড়ে না। কোথায়? মেরুতে। তাহলে ঘুরলে যা, না ঘুরলেও জি এর মান জি থাকবে। কোথায়? মেরুতে। জি অফ ল্যামডা সমান জি আছে, জি অফ ল্যামডা সমান জি আসে, এটা কি মনে আছে? তাহলে যেহেতু জি অফ ল্যামডা সমান জি আসে, তাহলে এটার ঘূর্ণনের উপর তো কোনো ইফেক্ট নাই, তাহলে ঘুরলেই কি আর না ঘুরলেই কি? তাহলে বরের উপর তো এমনি ইফেক্ট পড়বে না, এটা যে কোনো জায়গায় থাকুক। আবার যেহেতু মেরুতে বলছে তাই ওজন বা জি এর উপরও কোনো ইফেক্ট পড়বে না, তার মানে আগের মতোই থাকবে। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে গেলে, বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে গেলে জি এর মান বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই আনসার হচ্ছে বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্নে বলা আছে পৃথিবীর ভর কত? আচ্ছা, আমরা জানতাম স্মল জি ইজিক্যাল হচ্ছে জি ইন্টু এম ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এখন যদি আমরা এম রে এই পাশে রেখে বাকি সবাই এই পাশে নিয়ে আসি, তাহলে জি আর স্কোয়ার বাই ক্যাপিটাল জি, এই যে জি আর স্কোয়ার বাই ক্যাপিটাল জি, প্রথমটা আনসার। আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে বলা আছে মুক্তিবেগ ভি সমান কত? √2 জি আর। মুক্তিবেগের দুইটা ইকুয়েশন,
ভি ইজ ইকুয়াল টু রোড ওভার 2GR অথবা ভি ইজ ইকুয়াল টু রোড ওভার 2GM ডিভাইডেড বাই R, দুইভাবেই বলা যায়। পরবর্তী প্রশ্নে বলা আছে যে সরল দোলকের একটি পরীক্ষায় কোনো স্থানে অভিকর্ষ ধরনের মান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার পাওয়া গেল, শতকরা ত্রুটি কত? ওই স্থানে অভিকর্ষ ধরনের প্রকৃত মান হচ্ছে 9.8। শুনুন পরিবর্তন কতটুকু হয়েছে দেখো, বলতেছে যে নর্মালি 9.8 পাওয়ার কথা, কিন্তু কোনো স্থানে তারা পাইছে 10, তার মানে অবশ্যই ভুল হয়েছে। এখন আমাদেরকে বের করতে বলতেছে যে কত পার্সেন্ট ভুল হয়েছে। তাহলে দেখো হওয়ার কথা 9.8 কিন্তু হয়েছে 10, তাহলে বেশি দেখলো কত? 10 মাইনাস 9.8 ডিভাইডেড বাই প্রকৃত মানটা নিচে লিখতে হয়। প্রকৃত মান মানে কত? 9.8 ইন্টু 100%, তাহলে দাঁড়াইলো উপর হচ্ছে 0.2 বাই 9.8 ইন্টু হচ্ছে 100%, তাহলে যদি আসে 2.04%, এই যে 2.04%। তাহলে আবার বলি, প্রকৃতপক্ষে যে এর মান 9.8 আসার কথা কিন্তু আসতেছে 10, তাহলে কত ভুল করলো? 10 মাইনাস 9.8, কতর মধ্যে ভুল করলো? 9.8 এর মধ্যে ও 0.2 ভুল করে ফেলছে। তাহলে পার্সেন্টেজে নিলে কতটুকু ভুল ডিভাইডেড বাই প্রকৃত মান ইন্টু 100%, আনসার আসবে 2.04%। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে একটি গ্রহের বড় ব্যাসার্ধ উভয়ই যথাক্রমে পৃথিবীর বড় ব্যাসার্ধের দ্বিগুণ হলে ওই গ্রহের জি এর মান কত আসবে। মানে একটা গ্রহ পাওয়া গেছে যার ভর এবং ব্যাসার্ধ দুইটাই হচ্ছে পৃথিবীর বড় এবং ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে স্মল জি ইজ ইকুয়াল হচ্ছে জি ইন্টু এম ডিভাইড বাই আর স্কোয়ার। এটা মুখোমুখি করা যায়, জি এর সাথে এম এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে এম যদি দ্বিগুণ হয় এটা দ্বিগুণ, আবার আর যদি দ্বিগুণ হয় এটা হবে 4/1 কারণ বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে একবার যদি 2 গুণ হয় আবার যদি 4/1 হয় তাহলে আলটিমেটলি তো অর্ধেক হচ্ছে। তাহলে সহজ কথায় ওই গ্রহের জি আসবে পৃথিবীর যে জি তার অর্ধেক, তাহলে অর্ধেক মানে কত? 9.8 এর অর্ধেক হচ্ছে 4.9। আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে বলা আছে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে অভিকর্ষ ত্বরণের মান কত আসবে। ভাই স্মল জি ইজ ইকুয়াল হচ্ছে জি ইন্টু এম ডিভাইড বাই আর স্কোয়ার, এটা যদি অর্ধেক হয়ে যায় এটা হবে 4 গুণ, তাহলে 4 গুণ মানে কত? 9.8 ইন্টু 4, আনসার আসবে 39.2। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে কোনো বস্তুর উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের চেয়ে বেশি হলে, ভাই মুক্তিবেগের চেয়েও যদি বেশি হয় তাহলে তো অবশ্যই চলে যাবে, কিন্তু যাওয়ার সময় পড়তে হবে পরাবৃত্তাকার। তাহলে অধিবৃত্তাকার পথে চলে যাবে অবশ্যই না, পৃথিবীতে ফিরে আসবে অবশ্যই না, পরাবৃত্তাকার পথে পৃথিবী চলে যাবে অবশ্যই, এটা উপগ্রহে পরিণত হবে না। এসব অনেকবার বলে ফেলছি। পরবর্তী এটাও সেম, মুক্তিবেগের সমান হলে, আচ্ছা এখানে কিন্তু মুক্তিবেগের সমান বলতেছে, তাহলে মুক্তিবেগের সমান হলে যেটা হয়, মুক্তিবেগের সমান হলে এটা অবশ্যই অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যায়, বেশি হলে পরাবৃত্তাকার পথে চলে যায়, v/√2 হলে চাঁদের মতো উপগ্রহে পরিণত হয়, এই আর কি। কোনো বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর ভরের নির্ভর করে না, বস্তুর ভরের উপর নির্ভরশীল বর্গের সমানুপাতিক কোনোটি নয়, অবশ্যই কোনোটি নয়। কোনো বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর ভরের উপর নির্ভর করে না, অবশ্যই এসব কোনোটাই আনসার হবে না। তারপরে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের উচ্চতায় ঘুরে ওই উচ্চতায় তার গতিবেগ কত আসবে। আচ্ছা আমাদেরকে যদি বেগের রাশিমালা বের করতে বলা হয়, বেগ v = হচ্ছে gr² / r+h, এরকম একটা ইকুয়েশন আছে। যেহেতু এখানে প্রত্যেক জায়গায় জি দেখতে পাচ্ছি তাই আমি জি রে নিয়ে আসছি, gr²/r+h। এখন তারা বলতেছে যে ব্যাসার্ধের উচ্চতায় ঘুরতেছে, তার মানে এইচের জায়গায় আবার একটা আর লিখতে বলতেছে, তাহলে এখানে আসবে gr²/r+r, তাহলে নিচে r+r কি হয়ে গেল 2r, তাহলে g × r²/2r, একটা আর যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আনসারটা আসবে 2r, কি বলতেছি gr/2, তাহলে এরকম অপশন কি gr/2, আনসার হচ্ছে সি gr/2। আবার বলতেছি যেহেতু ব্যাসার্ধের উচ্চতায় ঘুরতেছে তাহলে এইচের জায়গায় আমরা একটা আর লিখে দিলাম, r+r 2r, একটা আর ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে gr/2। এটা হচ্ছে আমাদের একদম লাস্টের প্রশ্ন মহাকর্ষ অভিকর্ষের। সূর্যের চারদিকে শুক্র পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত 54:75, পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে শুক্রতে কত দিনে 1 বছর হবে, এটা বের করতে হবে। তো এই প্রশ্নটা সলভ করতে আমাদের যে আইডিয়াটা সাহায্য নিতে হবে, t² সমানুপাতিক r³, তাহলে দাঁড়াইলো t1/t2² = হচ্ছে r1/r2³ আমরা যদি এই অংশটা সলভ করতে যাই তাহলে আমাদের প্রথমত যে আইডিয়াটা সাহায্য নিতে হবে, এখানে একটু খেয়াল করে দেখো, ধরে নিচ্ছি 1 মানে হচ্ছে পৃথিবী আর 2 মানে হচ্ছে শুক্র, তাহলে প্রথমে যে অনুপাতটা দেওয়া আছে দেখার শুক্র ও পৃথিবী, আমরা কিন্তু 1 পৃথিবী ধরছি, তাহলে এটা শুক্র এটা পৃথিবী, যেহেতু 1 পৃথিবী তাহলে এটারে উল্টায় লিখতে হবে যে এটা শুক্র পৃথিবী, তারা বলে দিছে আমাদের দরকার পৃথিবী শুক্র, তাহলে 75/54, এখানে একটা কিউব আসবে, t1 এর মান 365,
T1 মানে পৃথিবীতে 1 বছর কত দিনে, মানে পৃথিবীর পর্যায়কালটা কত, আর T2 মান কত জানি না, তাহলে এখানে একটা স্কোয়ার থাকবে। সো আমরা যদি এটা একটু বের করতে যাই, 75 ডিভাইডেড বাই 54, এটারে কিউব করতে হবে, তারপর আবার রোড করে দিতেছি একবারে। তাহলে আমি যদি এই রোড করে দিচ্ছি, তাহলে 365 ডিভাইডেড বাই T2 ইজিকল আসবে 1.63। তাহলে যদি T2 বের করতে যাই, তাহলে আনসার আসবে 365 ডিভাইডেড বাই আনস, তাহলে পাবো 222.99, এটা কিন্তু 99 T2 এর মান। সহজ কথায় 223 দিন বলা যায়, 223 দিন, এই যে 223 দিন। যদিও এখানে 222 আছে, কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যেহেতু 99, তাহলে আনসারটা অবশ্যই 223 দিতে হবে। আশা করি সবাই বুঝছো। তোমরা যদি কেউ এতটুকু আসলে বুঝে শুনে সলভ করে দেখো, মহাকর্ষ অভিকর্ষ দেখে এর বাইরে আসলে কিছু আসার নাই। আমি আশায় রাখতেছি সবগুলা পড়লে হয় হুবহুই অপশনগুলো পেয়ে যাবা, আর না হলে এই টাইপের মধ্যে থাকবে অবশ্যই। সবাই অনেক অনেক ভালো থাকো, আজকে এই পর্যন্তই।